চাপা জিনিস চাপা থাকতে দে এলিজান। উপরে উঠে আসলে সহ্য করতে পারবি না। এই হৃদয়টা পাথরের মতো শক্ত এমনি এমনি হয়নি। জানতে চাই আমি আপনার অতীত, প্লিজ এড়িয়ে যাবেন না। রিচার্ড রক্ত গরম চোখে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ দমল না। কিসের এত ভয় আপনার মুখ খুলতে? চিৎকার করে উঠল রিচার্ড। আমার ভয় আমার দুর্বলতা। আমি চাই না কেউ জানুক আমি দুর্বল। সবাই শুধু জানুক আমি অমানুষ, পাথরের মতো শক্ত। হৃদয় নেই আমার, কীটের থেকেও নিকৃষ্ট আমি। কখনো প্রকাশ্যে না আসুক আমার দুর্বলতা, আমার অতীত। যেদিন আসবে সেদিন থেকে নিঃশেষ হয়ে যেতে থাকবো আমি। আমি জানতে চাই। এলিজাবেথের কথা পুরোপুরি অগ্রাহ্য করে গেল রিচার্ড। উল্টে স্বর পাল্টে চোখ টিপে বলল, ওয়েদার জোস, ওই ঝোপটায় গেলে হয় না? গমগমেশ্বরে ভেসে এলো। আপনি আসলে একটা অসভ্য লোক। একইভাবে গমগমে পায়ে উল্টো পথে হাঁটা ধরল। রিচার্ড ঠোঁট কামড়ে হাসি চেপে পিছু নিল। রেড, স্টপ। থামে না এলিজাবেথ, রাগে গিজগিজ করছে। আই সেড স্টপ ইউ ফাকিং রেড। বাহ, রক্ষিতার জন্য দেখছি হ্যাপি টান। কর্ণপাত হওয়ার সঙ্গে সঙ্গে রিচার্ড ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রথমে এলিজাবেথকে বুকের সাথে চেপে ধরল। মৌমাছির মতো চেকে ধরেছে ওদের কতগুলো ঘাতক প্রহরী। চারদিক থেকে সকলের হাতে অস্ত্র, তাক করে আছে ওদের দিকে। রিচার্ড রক্ত গরম চোখে তাকায় ওদের দিকে। সকলের ঠোঁটে বিচ্ছিরি হাসি। এলিজাবেথের গা গিনগিন করছে। ভয়ে লেপ্টে আছে পাথরের মতো শক্ত বৃক্ষপটে। তোদের বাপ কাদের পাঠিয়েছে? রিচার্ডের কথায় খুবই মজা নিয়ে হাসলো একজন। এলিজাবেথের দিকে কুদৃষ্টি দিয়ে হিসিয়ে বলল, ভাগ্যিস এসেছিলাম, না হয় এই নাজুক সৌন্দর্যের রাজসাক্ষী কি হতাম কিভাবে। ভয়ার্ত কম্পনে প্রকম্পিত আড়ষ্ট মেয়েটাকে পাজরের সাথে আরো শক্ত করে চেপে ধরল রিচার্ড। চোখে জ্বলে ওঠা অগ্নিগর্ভ, কণ্ঠে গর্জন মুখর চিৎকার। তোরা আন্দাজও করতে পারছিস না কথাটা বলে নিজেদের জন্য ঠিক কতটা ভয়াবহ মৃত্যু ডেকে নিয়ে এসেছিস। মরবি তো এখন তুই, তারপর এই সুন্দরের সৌন্দর্য উপভোগ করব আমরা সবাই। আমার নামে দলিলকৃত সৌন্দর্যের আকাঙ্ক্ষা করা তো দূর, চোখ তোলাও মহাপাপ। যেই সৌন্দর্য আমার জন্য ধার্য তা রক্ষা করাও আমার জন্য অনিবার্য। প্রলয়ের আগামী বার্তার বিপরীতে শিকারীদের নির্মম দৃষ্টি, প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা কণ্ঠে চেঁচিয়ে বিস্ফোরণের ধ্বংস স্পৃহা সকলের মাঝে ছড়িয়ে দিল রিচার্ড। অতপর তীক্ষ্ণ আঘাতে পেছন দিয়ে এলিজাবেথের হাঁটুর জয়েন্ট বরাবর আঘাত করল। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল এলিজাবেথ। তৎক্ষণাৎ শুরু হয় রণক্ষেত্রের গর্জন। বাতাসে ভাসতে থাকে বিস্ফোরণের আওয়াজ। নিস্তব্ধ মৃত্যু ঘণ্টার মতো রিচার্ড আততায়ী পরিকল্পনা মাফিক কোটের অন্তরালে আচ্ছাদিত দুই পকেট থেকে গান বের করে নির্ভুল নিশানায় পরম আঘাত হানতে থাকে সকলের উপর। অতর্কিত আক্রমণের আতঙ্কিত প্রতিক্রিয়া দেখানোর আগেই বুলেটের ঝাঁজ গিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় তাদের অভ্যন্তর। অমোঘ বিধ্বংসের নির্ভীক প্রতিরোধে নরক যন্ত্রণার আর্তনাদে লুটিয়ে পড়তে থাকে একে একে ঘাতক প্রহরী। চারিপাশে শুধু বেদনার কণ্টকময় সুর আর ছিন্ন ভিন্ন ধ্বনি। কমে এসেছে শত্রু সংখ্যা, তবুও রিচার্ডের চোখে আগুনের বৃত্ত। ধ্বংসের প্রলেপ এখনো তার হাতে। এবার বাকি রইল শুধু সেই লোকটা যে এলিজাবেথকে নিয়ে বাজে কথা বলেছিল। হাত থেকে গান ফেলে দিল রিচার্ড। বালির সাথে চেপে ধরে বুকে হাঁটু গেড়ে বসে ক্ষোভপূর্ণ বিদ্যুৎ বেগে আক্রমণ করতে থাকে একের পর এক। রক্তে সিক্ত হয় সাদা বালি। লোকটা গলা হতে নির্গত কর্কশ গঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, শালা, সামান্য একটা রক্ষিতার জন্য এত লড়াই। সাইরেনের হুঙ্কারের মতো হুঙ্কার দিয়ে কাঁপানো ধরালো তাণ্ডবীয় স্বরে চিৎকার করে উঠল রিচার্ড। বউ হয় আমার। আরেক মুহূর্ত সময় নিল না রিচার্ড। ভয়ানক মৃত্যুর কোলে ঢেলে ফেলল লোকটাকে। হাত থেকে ঝরা রক্ত ছেড়ে উঠে দাঁড়াতে সম্মুখীন হতে হলো এলিজাবেথের নিস্তব্ধ বিস্মিত ভেজা দৃষ্টিতে। ঠাসি এক থাবা বসালো চোয়ালে। কানের পাশটায় ভো ভো করে উঠল। সঙ্গে সঙ্গে ঢলে পড়ল এলিজাবেথ। তবে বালি তাকে স্পর্শ করতে পারল না। চেতনা ফিরতেই নিজেকে নরম তুলতুলে বিছানায় অনুভব করলো এলিজাবেথ। মস্তিষ্ক সজাগ হতেই তখনের মারামারির কথা মনে পড়ে গেল। দরদরিয়ে উঠতে চাইল, তবে একটা শক্ত হাত ওকে আবারও চেপে বিছানায় শুয়ে দিল। এলিজাবেথ চকিটের সামনে তাকালো। দেখতে পেল রিচার্ডকে। চোখের দৃষ্টি এখনো স্পষ্ট হয়নি। তখন জ্বরের তোরটা এতটাই মারাত্মক ছিল যে এখনো কানের পাশে ভো ভো করছে। এলিজাবেথ আশপাশ তাকালো না। সে ফার্ম হাউসেই আছে। আপনি কেন আমাকে এভাবে স্ট্রক করছেন? এসব সিলি জিনিস রিচার্ড কায়নাতের সাথে যায় না। ধোঁয়া উড়াতে উড়াতে জবাব দিল রিচার্ড। এলিজাবেথের পেটের ভেতরে মোচড় দিয়ে উঠল। দুর্বল শরীরও ছোট গেল বাথরুমে।
হতবিহ্বল রিচার্ড, সেও পেছন পেছন ছুটে গেল। এলিজাবেথ কমাটের উপর হয়ে পড়ে গড় করে বমি করছে। রিচার্ড কেমন জানি অস্থির হয়। পাখির কিচিরমিচিরের শব্দে এলিজাবেথের ঘুমে ছেদ পড়ল। তবু বিছানায় খানিকক্ষণ এদিক ওদিক মোস্টামুস্ত্রি করল, যদি ঘুমটুকু আরো একটু ধরে রাখা যায়। শেষমেশ হাল ছাড়ল ফোনে আসা একটানা নোটিফিকেশনের শব্দে। আধখোলা ঝাপসা চোখে ফোন হাতে নিতেই চমকে গেল। এক অচেনা নাম্বার থেকে অনেকগুলো ছবি পাঠানো হয়েছে। ছবিগুলো দেখা মাত্র এলিজাবেথের চোখ ভিজে ওঠে। বুকের ভেতর অদ্ভুত এক চাপ অনুভব করলো। ছবিগুলো গতকালের, কেউ দূর থেকে তুলেছিল, অতটুকু স্পষ্ট। প্রতিটি ছবিতে দেখা যাচ্ছে রিচার্ড একগুঁয়ে দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের দিকে। তবে সেই দৃষ্টিতে গ্যাংস্টার বসের রাগ নেই হিংস্রতার লেশমাত্র। বরং সেখানে কিছু ছিল, কিছু এমন যা রিচার্ডের ঠোঁট থেকে কোনোদিনও বের হয়নি। এমন কিছু যা ওকে অচেনা লাগাচ্ছে। কান্নায় গলা বুঝিয়ে এলো এলিজাবেথের। ধীরে ধীরে হাত রাখলো ফোনের স্ক্রিনে। মাফ করবেন আমায়, আপনার পাহাড় সমান অন্যায়ের কাছে আমার অনুভূতি বিধ্বস্ত। কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগে হঠাৎ গুলির এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। চমকে উঠে এলিজাবেথ দৌড়ে ছুটে গেল নিচে, কিন্তু যা দেখলো তা দেখার জন্য মন মোটেও প্রস্তুত ছিল না। সিঁড়ির পাশে রামুদা পড়ে আছে রক্তে ভেজা শরীরে, বুক চিরে দিয়েছে বন্দুকের নির্দয় ঝাঁজ। কিছুটা দূরে লেডি জেসিকা পড়ে আছে, কপাল থেকে টপ টপ করে রক্ত ঝরছে। পাশে একখানা ভাঙা ফুলদানি পড়ে, যেন এখানেই হয়েছিল কোনো তুমুল সংঘর্ষ। এলিজাবেথের আতঙ্কিত চোখ এগিয়ে গেল সামনে। দাঁড়িয়ে আছে তাজুয়ার দেওয়ান, চোখে ভয়ানক ক্ষিপ্ততার, মুখে পশুর মতো হিংস্রতা। প্রাণ ভয় এলিজাবেথ দৌড়ে পালানোর চেষ্টা করলো। তার আগে তাজুয়ার দেওয়ান ঘূর্ণিঝড়ের বেগে ছুটে গিয়ে পেছন থেকে টেনে ধরল এলিজাবেথের লাল কেশ। ভয়াল কম্পনে জমে যায় সমস্ত কায়া। এলিজাবেথকে টেনে হেসড়াতে হেসড়াতে সিঁড়ি থেকে নিচে নামিয়ে আনলো পশুরী তাজুয়ার। শরীরে ভর করেছে অশুদ্ধ শক্তি, চিবুকে রক্ত পিপাসু ক্রোধ, সেই থাকে অধরে হিংসা, অট্টহাসি। বিদঘুটে হাসিগুলো ঘন জঙ্গলের বদ্ধ ঘরের দেয়ালগুলোতে বাড়ি খেয়ে আবারও ফিরে কোন্দরমুখী অহর্নিশে। দমক বন্ধ কর কান্নায় নিঃশব্দ হয়ে আসছে দেহ। তাজুয়াল চুলের মুঠি টেনে নিচের দিকে ঘোরালো এলিজাবেথকে। ঘাতক প্রহরীর প্রথম আঘাতই পড়ল গিয়ে চোয়ালে। এলিজাবেথ ছিটকে গিয়ে পড়ল টেবিলের ওপর। চোয়াল থরথর করে কেঁপে উঠল। দুফোঁটা তরলে সিক্ত হলো কোমল পাশটায়। তাজুয়াল আবারও এসে চেপে ধরল এলিজাবেথের মাথা টেবিলের সাথে। নখের আঁচড়ের দাগ কাটা চিহ্ন হিসেবে বসে যায় ঘাড়ে। কাপা কাপা নিঃশ্বাস, অশ্বের মতো গোঙানির শব্দ দুর্বোধ্য এলিজাবেথের। হাউমাউ করে কাদার চেষ্টা করেও পারল না। গলায় আটকে আসে ভয়ার্থ চিৎকার, তাজুয়ারের গর্জন মুখর চিৎকার। মাগিয়ে তোর জন্য আজ আমার সাজানো সাম্রাজ্য ধ্বংসের পথে। আমার বীর, আমার তৈরি পুতুল আমার হাতের বাইরে চলে গেছে। ছেড়ে দিন আমাকে। গলা থেকে অস্পষ্ট শব্দ বের হলো এলিজাবেথের। জলের চাপ দৃঢ় হতে থাকে শুধু। এলিজাবেথ কায়দা করে পা দিয়ে লাথি বসালো তাজুয়ারের পায়ে। ব্যথায় কুকড়িয়ে বসে পড়ল তাজুয়ার, তবুও দমল না। পেছন থেকে পা টেনে ধরল এলিজাবেথের। শুরু হলো ধস্তাধস্তি। ধস্তাধস্তিতে জিনিসপত্র পড়ে যাওয়া ঝাঁঝরা শব্দ বিদ্ধ করছে ভয়াল নিস্তব্ধতা। হ্যাঁচকা টানে নিচে পড়ে গেল এলিজাবেথ। এবার হুড়মুড়ে কেঁদে দিল। ওর বুক ভাঙা হাহাকারও গলাতে পারল না তাজুয়ারের ধ্বংসযজ্ঞের তাণ্ডব। একের পর এক তীক্ষ্ণ ঘাত করেই যাচ্ছে সে। নির্মম থাবার আঘাতগুলো তলিয়ে যাচ্ছে উষ্ণ তরলে। প্রতিরোধের শত ব্যর্থ চেষ্টা করেও পেরে উঠছে না এলিজাবেথ তাজুয়ারের প্রতিহিংসার দাবানল থেকে। ভয়ের তীব্র ঝাঁকুনিতে শিথিল হতে থাকে দুর্বল শরীর। তাজুয়ারের আঙুলের শিকল আটসাট হয়ে চেপে ধরল এলিজাবেথের নরম গলায়। শ্বাসরোধে কাঁপতে থাকা দেহটা যেন তার হিংস্রতারও বাড়িয়ে তুলল। বিষাক্ত গলায় তাজুয়ার চিৎকার করল, মাগি বাজারি, তুই আমার সব শেষ করে দিলি। তোর ভাগ্যে লেখা ছিল তুই বিক্রি হবি, মরে যাবি, তবুও বাঁচবি না। আর আজ তুই আমার সব খুইয়ে দিলি। মাত্র কয়েকটা দিনের জন্য আমার সাজানো প্ল্যান চুরমার হয়ে গেল। তোকে তো কিছুদিনের ভিতরেই পাচার করে দিতাম। সেজন্য কৌশলে বীরকেও দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু মাছ থেকে সব ধ্বংস করে দিল ওই শালা গ্যাংস্টারটা। এলিজাবেথের মুখ নীল হয়ে আসতে লাগলো। শ্বাস যেন এক মরিচিকা। বুকের ভেতর আগুনের মতো কষ্টে ছটপট করতে করতে মেঝেতে হাত ছুড়ে থাকে। চারিদিকে প্রতিধ্বনি হচ্ছে হাত পা ঝাপটানোর খটাখট শব্দ। চোখের সামনে পৃথিবী ধীরে ধীরে ঘোলাটে হয়ে এলো। ক্ষীণ দৃষ্টি গেল দরজার দিকে গেল। কেউ নেই, কেউ আসলো না ওকে বাঁচাতে। তাজুয়ারের আঙুল তখনও বদ্ধ পিশাচের মতো শক্ত। এলিজাবেথের দেহ নিথর হয়ে এলো। মাথা একপাশে গড়িয়ে পড়ল। তবুও তাজুয়ার থামল না। চোখে নিটল হিংস্র উন্মাদনা। হঠাৎই তাজুয়ারের শরীর দূরে ছিটকে গিয়ে মেঝেতে আছড়ে পড়ল। ভাঙা আসবাবের ওপর পড়ে কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক আত্মচিৎকার। এলিজাবেথের আধমরা দেহ যেন হালকা শ্বাস নিতে পারল। ঝাপসা চোখ গেল সামনে। দরজার ছায়ের ভেতর থেকে বেরিয়ে এলো এক দৈহিক অবয়ব।
দীর্ঘ অদম্য এক উপস্থিতিতে চারপাশে শীতল অথচ জ্বলন্ত শূন্যতা ছড়িয়ে দিল। ঘোলাটে দৃষ্টি আটকালো দুটি নীল চোখে। নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এক ভয়াল ধ্বংসযজ্ঞের পূর্বাভাস। তাজুয়ার কাঁধ হতে সোজা হতে না হতেই অতর্কিত হচকচকিয়ে গেল। রিচার্ড বিদ্যুৎ বেগে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তাজুয়ারের ওপর, ক্রোধে মাটমাট করতে ওর রুক্ষ ধারালো চোয়াল। রিচার্ডের প্রথম আক্রমণ তাজুয়ারের পাঁজরে আঘাত হানল, বিকট শব্দে যেন হাড়ে ফাটল ধরল। তাজুয়ারের চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হতে থাকলো একের পর এক নরক যন্ত্রণাদায়ক আক্রমণ। প্রতিটি বজ্রমুখর লাথি তাজুয়ারের শরীরকে মাটির গভীরে ঠেলে দিচ্ছে। রক্তে ভিজে গেল তাজুয়ারের ঠোঁট চোয়াল। সেই রক্ত ছিটকে পড়ল ছাই রাঙা মেঝেতে, রক্ত যাবার রঙে রঞ্জিত এক নিষ্ঠুর ক্যানভাস। রিচার্ডের চোখে জ্বলন্ত দানবীয় ক্রোধ, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। প্রতিটি মুহূর্তে আরো বেশি হিংস্র হয়ে উঠছে রিচার্ড। তাজুয়ারের মুখ পিটিয়ে ফাটিয়ে দিচ্ছে ব্রুট পরিহিত পা। চোখের কোণে জমে থাকা হিংস্রতা প্রতিটি আঘাতে তাজুয়ারের জীবন চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত। মেঝের উপর শুয়ে থাকা তাজুয়ারের দেহ কেবলই এক রক্তাক্ত পিণ্ড। ঠোঁট থেকে গলগল করে বেরিয়ে আসছে গাঢ় লাল রক্ত। বাতাস ভারী হয়ে উঠেছে রক্ত আর হিংসার গন্ধে। তবুও রিচার্ড থামে না। অগ্নিকুণ্ড এখনো ভেতরে দাও দাও করে জ্বলছে। অস্থির হয়ে উঠেছে মস্তিষ্ক। মেঝেতে পড়ে হাঁপাতে থাকা এলিজাবেথের দিকে এক পলকও না তাকিয়ে হন্তদন্ত হয়ে ছুটে গেল কিচেনে। পাগলের মতো থালা বাসন হাতড়িয়ে কিছু খুঁজতে থাকে। মেঝেতে পড়া থালা বাসনের ক্রিং ক্রিং শব্দে বারবার কেঁপে উঠছে এলিজাবেথ। রিচার্ডের হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। এটা ক্রোধের কাঁপন। ছিন্নভিন্ন পোলায়ের উন্মাদনায় মেতে ওঠা হৃদয়হীন নিষ্ঠুর গ্যাংস্টার বস অনেক খুঁজে বের করলো দুটো কারা চামচ, বের করলো গিলে দুটো শিক। অতঃপর নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে হনহনিয়ে গেল কিচেনের ভেতরের গুপ্ত স্টোর রুমে। গোপন কক্ষটি যেন এক মিনি অস্ত্রাগার। বিশাল ব্যাগগুলোয় সাজানো রয়েছে অগণিত যুদ্ধাস্ত্র, M436 রাইফেল, স্ট্রাইকার, শটগান, MSR, AS-50, স্নাইপার রাইফেল, সাথে অগণিত বুলেট। রিচার্ডের চোখ দ্রুত খুঁজে বের করলো তার প্রয়োজনীয় সরঞ্জাম। উদ্দেশ্যকৃত জিনিসটা পাওয়ার সাথে সাথে ঠোঁটের কোণে এক ভয়াল হাসি ফুটে উঠল। নিচ থেকে তুলে নিল একটি ভারী ধাতব বক্স। পরপরই একইভাবে হন্তদন্তর হয়ে ছুটে গেল মেঝেতে গোঙাতে থাকে তাজুয়ারের কাছে। তাজুয়ার তখনও মেঝেতে কাটটাচ্ছে, চোখ মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। রিচার্ডের শরীরে ভর করেছে পৈশাচিক আত্মা, রক্ত পিপাসায় পিপাসিত অভ্যন্তর। ভয়ঙ্কর হাসি দিয়ে গিয়ে বসলো তাজুয়ারের পেটের উপর। গলগল করে রক্ত বের হওয়ার কারণে সামনের কিছুই দেখতে পাচ্ছে না তাজুয়ার। পেটের উপর চাপের ফলে আর্তনাদের শব্দ বাড়ে। রিচার্ড খুবই ধীর স্থিরভাবে হাত দিয়ে ধুলো বেড়ে খুলল বক্সটি। ভেতরে ছিল আরো ভয়ঙ্কর সরঞ্জাম, তীক্ষ্ণ কাঁচি, কাঁটাযুক্ত রড, স্টিলের শিক, নানান রকমের ছুরি। প্রতিটি অস্ত্র হিংস্রতার আরেকটি রূপ। রিচার্ডের শান্ত দৃষ্টিতে তাকালো এলিজাবেথের গালের থাবার দাগগুলোর দিকে। অতঃপর তুলে নিল দুটি শিক। ছুটতে থাকা হাত দুটো শক্ত করে চেপে ধরল রিচার্ড। খুবই অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গেল ছটফটানি। দুহাত দুপাশ মিলিয়ে শিক দিয়ে বিদ্ধ করে দিল মেঝের সাথে। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। এই হাত দিয়ে আঘাত করেছিলি না? রিচার্ড এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। দুহাতে তুলে নিল চকচকে দুটি কাটা চামচ। চোখে এক নিষ্ঠুর দহনে প্রতিশোধের আগুন জ্বলছে। হাত উঁচু করে মাথার উপর তুলল। অতঃপর আঘাতের পূর্বাভাস না দিয়েই অমানবিক শক্তিতে চামচ দুটি সজোরে ঢুকিয়ে দিল তাজুয়ারের চোখের কোটরে। একটি বিকট করুণ চিৎকার কাঁপিয়ে তুলল চারিপাশ। আশপাশের গাছ থেকে বন্য পাখিগুলো আতঙ্কে ছুটে গেল। তাজুয়ারের শরীর থরথর করে কেঁপে উঠছে। একটু পরপর রিচার্ডের মুখে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানে। ঠোঁটের কোণে লুকিয়ে থাকা দানবীয় হাসি আরও স্পষ্ট হলো। বৃদ্ধঙ্গলি আর তর্জনী দিয়ে চামচের মাঝখানে শক্ত করে চেপে ধরে শুরু করলো ধীর নিখুঁত এক মোসরানি। চোখের কোটরের ভেতর থেকে ভোতার ভিজে চপচপ শব্দ শোনা গেল। হঠাৎই এক বিভৎস হেসকা টানে চামচ দুটি বের করে ফেললো রিচার্ড। তবে সাথে করে মাংস, রক্ত আর কুচকুচে কালো চোখের মনে নিয়েই বেরিয়ে এলো চামচ দুটো। তরল কালো রক্ত চামচ বেয়ে ফোঁটা ফোঁটা করে চুয়ে চুয়ে তাজুয়ারের বুকে পড়ছে। রিচার্ড চোখের সামনে মনেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে নিস্তব্ধ নেশায়। মানবিক দুর্বলতার চূড়ান্ত প্রহসন নিজের হাতে ধরে অনুভব করছে। চামচ থেকে গড়িয়ে পড়া কালো তরল রক্ত তার হাত বেয়ে পড়ছে, কিন্তু চোখে কেবল এক বিজয়ী শিকারের নিষ্ঠুর জলজলে দৃষ্টি। এবার রিচার্ড বাক্সের ভেতর থেকে বের করলো একটি ছোট কোড়াল। হ্যাক টানিয়ে ছিঁড়ে ফেললো তাজুয়ারের বুকের পাঞ্জাবির অংশ।
উন্মুক্ত করলো সাদা লোমযুক্ত বুক। আশপাশ তোয়াক্কা না করেই তীব্রঘাতে কোপ বসালো বুকের মাঝ বরাবর। গলা থেকে বেপরোয়া চিৎকার বের হতে থাকে তাজওয়ারের। ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ল রিচার্ডের হিংস্র মুখে। কোড়ালের তীক্ষ্ণ ঘাতে নির্মম খচখচে শব্দের সাথে মাংস ছেঁড়ার হাড্ডি ভাঙার কর্কশ শব্দ ভাসছে আতঙ্কিত বাতাসে। কোপাতে কোপাতে পাঁজরের মাছটা ভাগ করে ফেলল রিচার্ড। ভেতর থেকে সাদা ফেনার মতো কি বের হচ্ছে। ওদিকে শোনা যাচ্ছে গড়গড় বমির শব্দ। এ নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারে না এলিজাবেথ। রিচার্ডের ক্ষিপ্ত হয়ে ছুটে গেল এলিজাবেথের কাছে। রক্তে তলিয়ে গেছে রিচার্ডের অবয়ব। রক্ত পিপাসার মতো ভয়ঙ্কর লাগছে ওকে। রিচার্ডকে এগিয়ে আসতে দেখে হাউমাউ করে কেঁদে উঠল এলিজাবেথ। কোনো কিছুর পরোয়া করলো না রিচার্ড। এলিজাবেথকে চেপে ধরে ওর কামিজের নিচের অংশ ছিঁড়ে ওর চোখ আর হাত পা বেঁধে দিল। সঙ্গে সঙ্গে আবারও ছুটে গেল তাজওয়ারের কাছে, দেহ থেকে প্রাণ টেনে নেওয়ার বর্বর উল্লাসে। আগের স্থানে বসে আবারও হাতে তুলে নিল রক্তে চুপচেপে কুড়ালটা, যার ধারালো ফলা এখনো তাজওয়ারের কণ্ঠনালী আর মাংসের টুকরো বয়ে বেড়াচ্ছে। তুই অজ্ঞান হবি না এলিজাবেথ, তোকে শুনতে হবে এর আর্তনাদ। মেরে ফেলবো তোকে জ্ঞান হারালে। একটা দুটা তিনটা, পরপর তিনটা কোপে দফা রফা ইস্তফা ঘটল তাজওয়ারের বুকে। থেমে গেল কোপানোর বিকট শব্দ, মাংসার ছেঁড়ার শব্দ, রক্তের ঘড়ঘড়ানির শব্দ। নিস্তব্ধতায় ছেয়ে গেল মৃত্যুর পূর্ব নিঃশ্বাসের কর্কশতা। বেঁচে গেল তাজওয়ার দেওয়ানের মৃত্যু ঘণ্টা। বেদনার কণ্টকময় মুহূর্ত অতিক্রম করে তাজওয়ারের আত্মা হার মেনে পালিয়ে গেলেও রিচার্ডের হিংস্রতা একটুও কমে না। মৃত্যুঞ্জয়ী সংকল্পে সংকল্পিত আসছে। মস্তিষ্কে এখনো তোলপাড় ক্রোধে। প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা নীলাভ ক্ষত তৈরি করেছে যে ভেতরে। রিচার্ড কুড়াল ছুঁড়ে ফেলে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ল তাজওয়ারের নিথর দেহের উপর। হাত দুটি বুকের কাটা অংশে চেপে ধরে রাগে গর্জন তুলে এক হেঁচকায় দুপাশ ছিঁড়ে দিল। ভিতরে শিরা মাংস হাড়ে চিড়ে যাওয়ার শব্দে বাতাস ভারী উঠল। রক্তের স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। রিচার্ড হাত ঢুকিয়ে তাজওয়ারের বুক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। পছন্দের জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে টেনে বের করে আনলো তাজওয়ারের কলেজা। লালচে অঙ্গটা হাতে তুলে পিশাচের মতো তাকিয়ে রইল রিচার্ড অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে। হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিজয়ার উন্মথায় নিথর দেহটাকে ছুঁড়ে ফেলে আবারও আঘাত করতে লাগলো রিচার্ড। আজ সে মৃত্যু নিয়েই খেলায় মেতেছে। বদ্ধ উন্মাদনের মতোই আচরণ করছে রিচার্ড। এত কিছু করেও থামছে না ওর পাগলামে। আবারও ছুটে গেল এলিজাবেথের কাছে। এলিজাবেথ চেতনা হারিয়ে সেই কখন, তবুও উন্মাদনা। ওকে কোলে তুলে নিল রিচার্ড। কোলে করে নিয়ে আসলো ছিন্ন বিচ্ছিন্ন দেহের পাশে। এরপর করে বসলো এক নিস্তব্ধ বিস্ময়কর কাজ। ঝুলে থাকা পা দুটো রাখলো তাজওয়ারের কাটা বুকে। রক্তে চোবালো এলিজাবেথের পা দুটো। ওকে কোল থেকে নামিয়ে সিঁড়ি পাশে শুয়ে দিয়ে আবারও হৃদয়হীন প্রাণহীন চোখহীন দেহের কাছে গেল রিচার্ড। কালো শার্টে রক্তের আবরণ দেখা না গেলেও ফোল্ড করা নিচের অংশে শুধু ছোপ ছোপ রক্তের দাগ। রিচার্ড পাগলদের মতো পা ছড়িয়ে মেঝেতে বসে পড়ল। চোখে এক অদ্ভুত উন্মাদনার ছায়া। বক্সটা উল্টোপাল্টে খুঁজে বের করলো সবচেয়ে সরু তীক্ষ্ণ ধারালো ছুরিটা। তারপরও মেঝেতে সেটাকে কিছুক্ষণ ঘষে আরো ধারালো করে নিল, যেন ক্ষতির গভীরতাকে বাড়িয়ে তুলতে পারে। অতঃপর হাতে তুলে নিল তাজওয়ারের তাজা লাল কলিজার পিণ্ডটা। এক হাত থেকে অন্য হাতে ঘুরিয়ে খেলতে লাগলো। কিছুক্ষণ পর খেলা শেষে মেঝেতে ধীরে রেখে এক ভয়ের নকশায় শুরু করলো স্লাইস করা। প্রতিটি টুকরো নিখুঁত রক্ত চুইয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে আর ঠোঁটে ফুটে উঠছে এক নির্মম শান্ত হাসি। অকস্মাৎ ফার্ম হাউসের চারপাশে গরম হাওয়ার গাড়ির কর্কশ শব্দ ভেসে এলো। অনেকগুলো ভারী পায়ের ছন্দময় আওয়াজ ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। রিচার্ড থমকে গেল। রক্তে ভেজা মুখে পেছন ফিরল। ফিরেই তার হিংস্র উন্মুক্ত চোখগুলো আতঙ্কের ছায়ায় ফুটে উঠল, যেন তার পৈশাচিক উল্লাসের মাঝে আকাশ ভেঙে পড়েছে। চারপাশ থেকে ঘিরে আসছে অজানা বিপদের গন্ধ। মানুষ কিন্তু নামের সাথে যুক্ত এক ভয়াবহ রূপ মার্কো। রক্তমাংসে গড়া হলেও মানবিকতার ছিটে ফোটাও নেই তার মাঝে। রাশিয়ার কুখ্যাত মাফিয়া সমাজে মার্কো পরিচিত এক জীবন্ত বিভীষিকা হিসেবে। প্রতিটি মানুষের জন্য সে জীবন্ত আযাব, বাস্তব অভিশাপ। পাপের সংজ্ঞাও তার নিষ্ঠুরতার কাছে ম্লান। মার্কো রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং অমানবিক মাফিয়া। আন্ডারগ্রাউন্ড বাংকারের নিস্তব্ধতা এক ভয়াল ভারী চাদরের মতো ঘিরে রেখেছে চারপাশ। ৩৫ জন মেয়ের ভয়ার্ত রুদ্ধশ্বাস মিলেমিশে বাতাসকেও ভারী করে তুলেছে। প্রত্যেকের শরীর থরথর করে কাঁপছে, চোখে অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। কেউ বাবার রাজকন্যা ছিল, কেউ ভাইয়ের প্রাণাধিক প্রিয়, কেউ কেউ একদিন সমাজের আশা হয়ে উঠতে পারত, কিন্তু এখন তারা খুব শীঘ্রই পরিণত হবে এক নিষ্ঠুর বাণিজ্যের পণ্যে। এই মেয়েদের তুলে আনা হয়েছে পথঘাট পার কিংবা নিরাপদ মনে করা জায়গা থেকে। তাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে ভয় ও নির্যাতনের শৃঙ্খলে।
পরশুদিন রাশিয়া পাচার করা হবে ওদের। শুরু ওরাই না, আরও রয়েছে 65 জন মেয়ে। কয়েক ঘন্টার ব্যবধানের মাঝেই তাদের জীবনের গল্পে এক ভয়ঙ্কর অধ্যায় ঢুকে যাবে। একটি এমন অধ্যায় যেখান থেকে ফেরার পথ নেই। ফার্ম হাউসের নিচে লুকিয়ে থাকা সেই আন্ডারগ্রাউন্ড বাংকার যেন এক অভিশপ্ত কবর, যেখানে মানবতার চিহ্ন মাত্র নেই। বাংকারটি বহু পুরনো, সেই সাথে সময়ের সঙ্গে আরো ভয়াল হয়ে উঠেছে। 7 বছর ধরে এই পুরো ফার্ম হাউসটি রিচার্ডের দখলে। এখানেই তার নারী ব্যবসার অন্ধকার সাম্রাজ্য গড়ে উঠেছে। সবসময় মেয়েদের তুলে এনে এখানে একত্র করা হয়, পরে এখান থেকে তাদের পাচার করা হয়, কিংবা ধনী খদ্দেররা এসে নিজ পছন্দ মতো মেয়ে নিয়ে যায় চওড়া দামে। মার্কো রাশিয়ার ভয়ঙ্কর মাফিয়ার ডন, নিয়মিত এখান থেকে বড় চালান নিত। প্রতিবারের মতো এবারও রিচার্ডের কাছে 100 মেয়ে চেয়েছিল সে। তবে সমস্যাটা শুরু হয় এখানেই। কোনোভাবেই সেই সংখ্যক মেয়ে জোগাড় করা সম্ভব হচ্ছিল না। রিচার্ডের মাথায় অশান্তির ঝড় উঠেছিল। মার্কোকে ঠকানো মানে নিজের ব্যবসার কবর খোঁড়া। হিংস্র আর লোভী মার্কো লোভ সহ্য করতে জানে না। আর আগাম টাকা নিয়েও রিচার্ড তাকে প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হলে কি হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে তা জানে রিচার্ড। মার্কোর চাপ রিচার্ডের শ্বাসরুদ্ধ করে তুলছিল। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, তাও মেয়েদের সংখ্যা পূরণ করা অসম্ভব হয়ে উঠছিল। পরিস্থিতি সামাল দিতে রিচার্ড নিজের মুনাফার একটি বড় অংশ ছাড় দিয়ে টাকার পরিমাণও বাড়িয়ে দিয়েছিল, তবুও ফলাফল শূন্য। এর মধ্যে মার্কোর কানে গোপন খবর পৌঁছে যায় রিচার্ড তার প্রতিশ্রুতি রাখতে পারছে না। হিংস্র মার্কো এক পর্যায়ে নিজেই বাংলাদেশ আসার সিদ্ধান্ত নেয়। আর সেই খবর রিচার্ডের কানে পৌঁছতেই যেন ওর মাথায় বজ্রঘাত হলো। ফিরতি পথ থেকে তড়িঘড়ি করে ফিরে আসে এলিজাবেথকে এখান থেকে সরিয়ে ফেলার জন্য। রিচার্ড মার্কোকে ভয় পায় না, ভয় পেয়েছিল মার্কোর নোংরা দৃষ্টিকে, ভয় পেয়েছিল এলিজাবেথের নিরাপত্তা নিয়ে। তবে ভাগ্য রিচার্ডের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। সবকিছু ঠিকঠাক করার আগেই বাঁধ ভেঙে যায় তাজওয়ারের ক্ষেত্রে। শেষ রক্ষার সব পরিকল্পনাই ছাই হয়ে যায় মুহূর্তে। মার্কোর বর্তমান উপস্থিতি বাংকারের ভারী পরিবেশকে আরো অসহনীয় করে তোলে। তার উচ্চতা, দৃঢ় শরীরের গঠন আর ভয়ঙ্কর দৃষ্টি শয়তানের ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে চারপাশে। ঠোঁটে চেপে ধরা মোটা সিগারেট থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। পাশে দাঁড়িয়ে আছে টম, মার্কের বিশ্বস্ত সহযোগী, যার মুখেও একই নিষ্ঠুরতার ছাপ। মার্কো ঘুরে ঘুরে কোন্দণ্ডত মেয়েদের দেখছে, তবে তার চোখ বারবার গিয়ে আটকে যাচ্ছে রিচার্ডের দিকে। তীব্র ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকা এলিজাবেথের উপর। এলিজাবেথের দৃঢ়তা আর চুপচাপ বিদ্রোহ মার্কোর দৃষ্টি এড়িয়ে যেতে পারছে না। রিচার্ড শটান নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, পাশেই লুকাস আর ন্যাশো, দুজনেই গম্ভীর। বাংকারের পরিবেশ ভারী হয়ে আছে, মেয়েদের কান্না, অসহায় ফিসফিসে চিৎকারে। মার্কোর গার্ডে নতুন করে ধরে আনা 25 জন মেয়ে নিঃশব্দ কাঁপছে ভয়। বাকি 65 জন অন্য কক্ষে তালাবদ্ধ। সব মেয়েদের পেছনে হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে, তাদের মুখ কাপড়ে ঢেকে দেওয়া, চোখে আতঙ্কের নীরব ভাষা। চারপাশে মার্কোর গার্ডরা ভারী অস্ত্র নিয়ে সতর্ক দৃষ্টিতে টহল দিচ্ছে। জায়গাটিতে এমনই নিস্তব্ধতা যেন শ্বাস ফেলাটাও অপরাধ। মার্কো তীক্ষ্ণ চোখে এলিজাবেথ আর রিচার্ডকে দেখছে। ঠোঁটের কোণে ঝুলে থাকা সিগারেট মাটিতে ফেলে বোটের আঘাতে চাপা দিল সে। ভারী পদক্ষেপে এগিয়ে গিয়ে রিচার্ডের সামনে দাঁড়ালো। রিচার্ড শান্ত, পাথরের মতো অনড়। 1 সপ্তাহ সময় দেওয়ার পরও 100 মেয়ে জোগাড় করতে পারোনি। আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড ইন ইউ। রিচার্ডের গলা গম্ভীর তবে দৃঢ়। আমি সময় চেয়েছিলাম, অযথা আসার কোনো মানেই ছিল না। আর কতদিন সময় লাগতো? জবাব দিতে বাধ্য নই। মার্কোর ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপ ফুটে উঠল। জবাব দিতে তো তুমি বাধ্য মিস্টার কায়নাত। 100 কোটি টাকার ডিলের প্রশ্ন এটা। আমার নীতিতে জোর জবরদস্তি চলে না। রিচার্ড চোখে চোখ রেখে বলল। হঠাৎ একটা মেয়ের হুড়মুড়িয়ে কান্নায় পরিবেশের থমথমে নীরবতা চূর্ণ হলো। মার্কোর বডিগার্ড টম বিরক্তির সাথে এক গার্ডের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বুকে ভয়ানক এক লাথি মেরে ফেলে আঘাতের বন্যা বয়ে দিতে থাকে। অশ্রু ও যন্ত্রণায় ভেঙে পড়ল বাকি মেয়েগুলো, তাদের কণ্ঠে করুণ আর্তনাদ। এই মেয়েগুলো সবকটাই ফুলের মতো কোমল, এলিজাবেথের থেকেও ছোট। এলিজাবেথ নিজেই অসহায় অবস্থায় তাদের এই নিষ্পাপ কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারল না। হামাগুড়ি দিয়ে দিয়ে টমের কাছে গিয়ে হাঁটুর দিকে মাথা দিয়ে আঘাত করতে থাকে। টম বিরক্ত হয়ে পা দিয়ে এলিজাবেথকে সজোরে দূরে ছুঁড়ে ফেলে দিল। এলিজাবেথ ছিটকে গিয়ে মাটিতে আশ্রে পড়ল। মুখ দিয়ে স্পষ্ট একটা আর্তনাদ বেরিয়ে এলো। আগের ক্ষত চিহ্নগুলো নতুন ধাক্কায় রক্ত ছড়াতে শুরু করলো। রিচার্ড তখনও মার্কের সাথে কথা চালিয়ে যাচ্ছিল। অকস্মাৎ এলিজাবেথের করুণ শব্দ কর্ণপাত হতেই চকিতে সেদিকে তাকালো। কোনো দ্বিধা ছেড়া ছুটে গিয়ে এলিজাবেথকে সোজা করে বসালো। মুখের কাপড়টা খুলতে এলিজাবেথের তীব্র কষ্ট, হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। রক্তে ভেজা মুখ,
হঠাৎ রিচার্ডের মুখে ছিটকে পড়ল থুতুর দলা। উপস্থিত সবাই মুহূর্তে হতবাক। রিচার্ডের চোখ মুখ খিচে উঠল। হাতের পিঠ দিয়ে থুতু মুছিয়ে নিতে নিতে অভ্যন্তরে ক্রোধের বিস্ফোরণ ঘটল। মার্কো একপাশে দাঁড়িয়ে রিচার্ডের প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। ঠোঁটের কোণে এক অদ্ভুত বক্র হাসে। রিচার্ড হিংস্রতার প্রকাশ করে হঠাৎ পেছনে হাত নিয়ে এলিজাবেথের চুল চেপে ধরল। তীব্র ব্যথা এলিজাবেথ কুঁকড়ে গেল। চোখে মুখে ছিল ঘৃণা, সাথে নীরব ব্যথা। রিচার্ডের কণ্ঠে বরফে মোড়া আগুন। কেটে দিব একদম। এলিজাবেথ নিজের কষ্ট বলে আঘাত করল কথায়। জানোয়ার, নরপিশাচের বাচ্চা, ছেড়ে দে মেয়েগুলোকে। তৎক্ষণাৎ রিচার্ড গলার কাছে শক্ত করে চেপে ধরল। ফিসফিসে গলায় চিবিয়ে চিবিয়ে বলল, তোর পরিণতিও খুব শীঘ্রই মেয়েদের মতো হতে চলেছে। তেজ কমিয়ে নে, বাঁচতে চাইলে ভবিষ্যতের জন্য ভালো হবে। মার্কো তখন পেছন থেকে গাঢ় স্বরে বলল, ইউ গাইস নো ইচ আদার? রিচার্ড এলিজাবেথকে মাটিতে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। ঠান্ডা গলায় বলল, নোপ। মার্কোর চোখে সন্দেহ ছায়া, কিন্তু ঠোঁটের কোণে বিদ্রুপ। তাহলে সকালে ওটা কি ছিল? মার্কো ইঙ্গিত করলো তাজুয়ার ঘটনাটি। রিচার্ড মুখে কোনো ভাবনা এনে বলল, আমি পথের কাঁটা রাখি না। যে আমার পথে আসবে তার মৃত্যু নিঃসংশয়ই হবে। তাই বলে একটা সামান্য কল গালের জন্য এত ক্ষোভ? রিচার্ডের হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল তৎক্ষণাৎ, কণ্ঠ যেন বজ্রপাত। ওয়াচ ইউর ওয়ার্ডস মার্কো। আমি কথা কম বলি, কাজ বেশি করি। নিজেকে সামনে রেখো। মার্কো চমৎকার হাসি দিল। রিল্যাক্স ম্যান, জোকস করেছিলাম। তবে মানতে হবে করামাল, এই মেয়েটাকে আমি ভিআইপি ক্লায়েন্টের জন্য বুক করে নিলাম। মার্কোর লালসা মাখা দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকানো এলিজাবেথের ভেতর বিষাদের ঝড় তুলল। চিৎকার করে উঠল, এত নিষ্ঠুর হবেন না, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন মেয়েগুলোকে। আরেকটা গার্ড এলিজাবেথের দিকে তেড়ে যেতে নিলে লম্বা শ্বাস ফেলল রিচার্ড ঘাড় ঘোরাতে ঘোরাতে। মাঝপথে বুকের উপর শক্ত হাত চেপে দিয়ে গার্ডকে থামিয়ে দিল লুকাস। এই মেয়ে আমাদের আন্ডারে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে, এটা আমাদের দায়িত্ব। লুকাসের গলায় স্পষ্ট সতর্কবার্তা। গার্ডটা এক পা পিছিয়ে গেল, তবে তে ক্ষিপ্ত হয় মার্কো। পিঠ পিছিয়ে গুজে রাখা গান বের করে এলিজাবেথের দিকে এগিয়ে যেতে নিলে বাধা দেয় রিচার্ড। দণ্ডায়মান প্রাচীরের মতো এসে সামনে দাঁড়ায় মার্কোর, হুঁশিয়ারি দিয়ে বলল। মার্কো চোখের সন্দেহ ছায়া আরো গাঢ় হলো। ধীরে ধীরে এগিয়ে এসে রিচার্ডের আরো নিকষ্ট হয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি রাখলো সমুদ্র নীল চোখে। শুনলাম বাতাসে নাকি ভাসছে গ্যাংস্টার বস রিজার্ভ স্কাইনার বিয়ে করেছে। তাহলে কি সেই সৌভাগ্যবান আমি, যিনি আমাকে মিসেসকে দেখার সুযোগ পেল? মার্কো বাঁকা হাসি দিয়ে এক পলক তাকালো এলিজাবেথের দিকে। ওদিকে লুকাসের হাত ঘামতে শুরু করলো। নেশোর চোখে স্পষ্ট উদ্বেগ। সবাই চুপচাপ রিচার্ডের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। রিচার্ড হঠাৎ জোরে হেসে উঠল। ওর গলা যেন ভয় জাগানো অথচ আত্মবিশ্বাসে ভরা। আমার মিসেস তার পা পল্লীর আশেপাশে ঘোরার জন্য না, বেপথে যাওয়ার বয়স হতে হতেই সিল মেরে দিয়েছি। এখন ঘুরবে শুধু আমার সাথে, সারা পৃথিবী ঘুরবে। আর তার মুখ দিয়ে যেটা বের হবে আমি সেটাই পূরণ করব। And yes, there is no fucking bullshit. এলিজাবেথ ফেল করে তাকিয়ে থাকলো রিচার্ডের দিকে। ভেতরের দ্বন্দ্ব আর শূন্যতায় নিমজ্জিত। চোখের কোণে এক ফোঁটা সুপ্ত আলোর মতো লুকিয়ে থাকা মৃদু ভালো লাগা, যা মুহূর্তে উজ্জ্বল হতে পারত, তা ধীরে ধীরে মিলিয়ে গেল। অক্ষিপাত ছাড়িয়ে গিয়ে সে আলোর জায়গা নিল এক অদ্ভুত শূন্যতা। একেবারে শূন্যের কোঠায় দাঁড়িয়ে থাকা নির্বিকার অনুভূতি। ক্রিং 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 হিলের জোড়া শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে। সকলের চোখে একসঙ্গে দরজার দিকে স্থির হয়ে গেল। রেড ভেলভেট শর্ট গাউনে আবৃত লাড়া হেলে দুলে সামনে এগিয়ে আসছে। ঠোঁটে লেপ্টে থাকা কড়া নুড রঙের লিপস্টিক যেন ঘরের আলোটুকুও কেড়ে নিচ্ছে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ, জলজল করে উঠল চোখ। এলিজাবেথের ভেজা চোখ একসঙ্গে তিক্ততার অপরিচিত এক সংকীর্ণতার ছাপ। অনুভূতি হচ্ছিল এই দৃশ্যটা যেন ওর সমস্ত আত্মবিশ্বাসকে ধূলিসাৎ করে দিয়েছে। I missed you so much, baby. রিচার্ডের কণ্ঠে পিপাসার তীব্রতা। এগিয়ে গিয়ে লাড়ার কোমর জড়িয়ে ধরল রিচার্ড। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ন্যাশো লুকাস। মার্কো চোখে এক ঝলক সংশয় খেলে যায়। তবে কি তার ধারণা ভুল ছিল? এদিকে এলিজাবেথের শরীরটা যেন আস্তে আস্তে অসাড় হয়ে আসছে। বুকের ভেতরে এক অদম্য ঝড় বয়ে যাচ্ছে। লাড়ার কোমর ধরেই ওকে সামনে টেনে নিয়ে গেল রিচার্ড। সবার চোখের সামনে দাঁড়িয়ে মার্কোর উদ্দেশ্যে এক চওড়া হাসি দিয়ে পড়ল। Meet my wife? মার্কো স্তব্ধ, দাঁতে দাঁত চেপে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। হেই সেক্সি। লারা গালভরা হেসে মার্কোর দিকে তাকালো। হ্যালো হ্যান্ডসাম।
রুমের ভারী পরিবেশ আরও গাঢ় হলো। এলিজাবেথ নীরবে চোখ নামিয়ে নিল। এই দৃশ্য যে তার সহ্যের বাইরে। লারার লাল লিপস্টিকের রং আর রিচার্ডের কোমর জড়িয়ে ধরা দৃশ্যটা যে ওর কাতর চোখ থেকে আর মোছার মতোও নয়। লারার আগমনে বাংকারের ভারী লোহার দরজা খুলতেই যেন এক মুহূর্তের মুক্তির স্বাদ পেল মেয়েটা। ভয়ে কাঁপতে থাকা হৃদয় নিয়ে ছুটে বেরিয়ে আসার চেষ্টা করলো সে, কিন্তু স্বপ্নের মতোই সব শেষ হয়ে যায় যখন গার্ডদের হাত তার ক্ষীণ শরীরটিকে শক্ত করে থামিয়ে দেয়। এক চিৎকারে ভেঙে পড়ে মেয়েটি। তবুও চোখে ছিল জীবনের জন্য শেষ চেষ্টা। মার্কোর চোখ দুটো শিকারী জানোয়ারের মতো জ্বলছে। তার নৃশংসতার সীমা এবার আর কিছুই ছুঁতে পারবে না। মেয়েটিকে গার্ডদের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিষ্ঠুরতা চূড়ান্তে পৌঁছায়। মেয়েটাকে মেঝেতে ফেলে নিজের ভারী বুটের পায়ের নিচে পিষতে থাকে। বুট পরিহিত পা দিয়ে অনবরত আঘাত করতে থাকে স্পর্শকাতর জায়গাগুলোতে। মেয়েটির বুক থেকে মর্মভেদী আর্তনাদ বেরিয়ে আসছে। এক নিমেষে সমস্ত বাংকা জুড়ে এক শীতল আতঙ্কে ছায়া ফেলে। অন্য মেয়েদের গা শিউরে ওঠে। নির্বাক চাহনিতে দেখতে থাকে সে ভয়াবহ দৃশ্য। কেউ কাঁদতে চায়, কেউ চিৎকার করতে চায়, কিন্তু ভয়ে ঠোঁট কামড়ে সমস্ত শব্দ আটকে রাখে। এলিজাবেথ আর চুপ থাকতে পারল না। তার ন্যায়বোধ, তার মাতৃত্ববোধ তাকে ঠেলে নিয়ে গেল এই নিষ্ঠুরতার বিরুদ্ধে। ছুটে গেল মেয়েটিকে বাঁচাতে, কিন্তু তার আগেই রিচার্ড নিজের পশুসুলভ হাসি দিয়ে এক ল্যাং মেরে এলিজাবেথকে মাটিতে ফেলে দেয়। এলিজাবেথের চিৎকার সেখানকার প্রতিটি দেয়াল ভেঙে ফেলতে চায়। উঠে আবারও ছুটতে চায়, কিন্তু রিচার্ড ওর পায়ের উপর পা দিয়ে চেপে ধরে রেখেছে, যাতে এক ইঞ্চিও নড়তে না পারে। জানোয়ারের বাচ্চা, ছেড়ে দে মেয়েটাকে, আল্লাহ সহ্য করবে না। এলিজাবেথের গলা ফেটে যায় চেঁচাতে চেঁচাতে, কিন্তু তার আহ্বান যেন শূন্যে হারিয়ে যায়। শুধু কেউ এগিয়ে আসে না, কেউ প্রতিবাদ করে না। প্রতিটি মুখে শুধু আতঙ্ক, প্রতিটি চোখে শুধু এক অসম্ভব ভয়। মেয়েটি ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। তার নড়াচড়াও থেমে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জায়গাতেই মরে পড়ে থাকে মেঝেতে। মেয়েটির নিথর শরীরের দিকে চেয়ে এক মুহূর্তের জন্য এলিজাবেথ নড়তে পারে না। মাটিতে মুখ গুজে কাঁদতে থাকে অঝরে। লারা পুরো দৃশ্যটি এক অদ্ভুত নির্লিপ্ততায় দেখছিল। তার ভেতরেও কিছু কাঁপছে। এমন ভয়ানক দৃশ্য, এমন নিঃসম নিষ্ঠুরতার শক্ত হৃদয়ের অধিকারী তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। মার্কো হাঁপাতে হাঁপাতে মেয়েটির রক্তে ভেজা মুখের দিকে ক্ষিপ্ত চোখে চেয়ে দাঁড়িয়ে থাকে। তার চেহারার উপর লেগে থাকা রক্তই তার রাক্ষসী মানসিকতার প্রতীক। মার্কো ঘন নিঃশ্বাস ফেলে রিচার্ডের পাশে গিয়ে দাঁড়ালো। মুখে কোনো কথা নেই, চোখে শুধু স্পষ্ট এক নৃশংসতার ছায়া। রিচার্ডের লোকেরা মেয়েটির নিথর শরীর সরিয়ে ফেলতে ব্যস্ত। কারো চোখে অনুশোচনা নেই, কারো মুখে ভয় নেই, বরং এটা তাদের কাজ, নিয়মিত রুটিনের অংশ। মেয়েটির ক্ষতবিক্ষত দেহকে একটি পুরনো কাপড়ে মুড়ে ফেলে টেনে নিয়ে যাচ্ছে তারা, যেন একটি ভাঙা পুতুল সরানো হচ্ছে। টম যে এতক্ষণ নীরব ছিল, চুপচাপ নিজের পকেট থেকে একটি সাদা রুমাল বের করে মার্কোর সামনে বাড়িয়ে ধরল। মার্কো নিজের রক্তে ভেজা মুখ মুছতে শুরু করলো। পরিবেশ কিছুটা ঠান্ডা হতেই টম মার্কোর কানের কাছে গিয়ে কিছু বায়না ধরল। মার্কো তাকে চোখ রাঙালো। তৎক্ষণাৎ চুপসে গেল টম। দুষ্টু হাসি ছড়িয়ে মার্কো রিচার্ডের দিকে চাইল, ইঙ্গিতপূর্ণভাবে বলল, বি কেয়ারফুল টম, দিস ফাকিং ফোর ইজ ফর মি। এক মুহূর্ত থেমে, তো মিস্টার কায়নাত, ফার্ম হাউসের সবচেয়ে বড় কামরা আমার জন্য সাজানো হোক। টম ডিনারের জন্য অন্য কিছু চুজ করো। মাই সোল সিক্স সলেস অ্যান্ড মাই বডি ইনার্স ফ্রম পিচ উইথ দিস হার্স। বলার সঙ্গে সঙ্গে টম গিয়ে সব থেকে উজ্জ্বল রাঙা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল। বাজেভাবে এলোমেলো ছোঁয়াতে ভরিয়ে দিতে থাকে। বাকি মেয়েটার চোখের সামনেই জঘন্য অপ্রীতিকতার দৃশ্য দেখে মাথা নুয়ে ফেলে। বুক ফেটে কান্না আসে এলিজাবেথের। তবে সে অক্ষম। ন্যাশো লোকাস নীরব নত দৃষ্টি নিবিষ্ট করে রেখেছে। মার্গোর কথার ইঙ্গিত বুঝতে বেশি সময় লাগলো না রিচার্ডের। চোখে ক্রোধের ঝিলিক, তবুও মুখে ঠান্ডা হাসি। মার্গো ক্রমশ ক্রন্দনরত এলিজাবেথের দিকে এগিয়ে যেতে নিলে এর আগেই রিচার্ড গলা উঁচিয়ে বলে উঠল, আমার রাজ্যে সবচেয়ে বড় কামরা আমার জন্যই বরাদ্দ। আগে আয়েশ করে তারপর না হয় অন্যদের বিষয়ে ভাববো। লারা এসব দেখে নীরব দর্শক হয়ে রইল। ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অযাচিত কারণে জমে থাকা কষ্ট যেন বিস্ফোরণের অপেক্ষায়। রিচার্ডের কথায় মার্কোর চোখে ক্রোধ ফুটে উঠলেও নিজেকে সংযত রাখলো। রিচার্ড এবার লারার কোমর ছেড়ে কাঁধে হাত রাখলো। হাসকি স্বরে বলল, লেটস গো বেবি, তুমি আজ শাস্তি পাওয়ার যোগ্য। এত দেরি করার জন্য your fucking sense of time needs to get wrecked. রিচার্ডের সংস্পর্শ আসার পরেও আজ লারার খুব অস্বস্তি হচ্ছে। মুখ তুলল এলিজাবেথ। হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ডের সংস্পর্শে লারা, অবিশ্বাসের যন্ত্রণায় ভরা চোখ। এলিজাবেথ ভেজা কণ্ঠে চিৎকার করে উঠল, আপনি এমনটা করতে পারেন না। রিচার্ড থামলো, পেছন ফিরল, কিন্তু লারাকে ছাড়ল না, বরং আরো শক্ত করে নিজের কাছে টেনে নিল। পরপর এলিজাবেথের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, Who the hell are you? একটা বিশ্রী গালি দিতে গিয়েও থেমে গেল রিচার্ড। এলিজাবেথের কণ্ঠ কাঁপছে। ভাঙা গলায় সে আবারও বলল, না, আপনি এমনটা করতে পারেন না। রিচার্ড তীক্ষ্ণ হেসে বলল, হ্যাঁ আমি পারি।
আর তোকে সামনে রেখেই করে দেখাবো। এই বলে রিচার্ড লারার দিকে ঝুঁকে কিস করতে গেলে এলিজাবেথ পায়ের কাছে পড়ে থাকা একটি পাথর তুলে রিচার্ডের দিকে ছুঁড়ে মারল। পাথরটা গিয়ে রিচার্ডের মাথায় লাগলো। উপস্থিত সবাই শিউরে উঠল। রিচার্ডের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে মুহূর্তে। মুষ্টিবদ্ধ হলো হাত, তৎক্ষণাৎ থেমে যাওয়া মস্তিষ্ক যেন ফের জেগে উঠল তার চিরাচরিত পৈশাচিক রূপে। বিদ্যুৎ বেগে এলিজাবেথের দিকে ছুটে গিয়ে ওর গলায় পাড়া দিয়ে ধরল রিচার্ড। প্রচন্ড রাগে হিংস্র গলায় চেঁচিয়ে উঠল, সাহস আর মুখ খুব ছুটছে, তাই না? এলিজাবেথের নাক দিয়ে গরম রক্ত গড়িয়ে পড়ল। দম বন্ধ হয়ে এলে মাটিতে হাত পা ছুটতে থাকে। এবার বাকি মেয়েরা সবাই শব্দ করে কেঁদে উঠল। সকলের কান্নার শব্দে কেউ কেউ কানে হাত চেপে ধরে। রিচার্ডের চোখে শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড় অটুট। কোমরে গোজা বন্দুক বের করে বেপরোয়াভাবে সিলিংয়ে শুট করতে থাকে। এলিজাবেথের নিঃশ্বাস ফুরিয়ে আসছিল। তার নিথর দেহের চারপাশে নেমে এলো আতঙ্কের এক চিরন্তন নীরবতা। রিচার্ডের কঠোরতায় আজ বিস্মিত ন্যাশো লুকাস। কণ্ঠনালী থেকে পা সরিয়ে হাঁটু গেড়ে বসল রিচার্ড। চুলের মুঠি ধরে এলিজাবেথকে টেনে তুলল। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, নিজের জন্য এত ভয়ঙ্কর মৃত্যু ডেকে আনিস না। গলার মধ্যে শব্দ আটকে গেছে, বেরোচ্ছে না বাইরে। তবু এলিজাবেথ রিচার্ডের দাহিত মরুভূমির দিকে নির্বিকার চোখে তাকিয়ে অস্ত্রবিহীন আর্তনাতে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। কেন পারি না? কে তুই? আপনি পারেন না আমাকে ঠকাতে। আমি আপনার... এলিজাবেথের মুখ চেপে ধরল রিচার্ড। আর চোখে তাকিয়ে দেখল পেছনে মার্কো দাঁড়িয়ে। শক্ত ঢোক গিলল রিচার্ড। এলিজাবেথের মুখ খুব কাছে নিয়ে কানে কানে হিসিয়ে বলল, তুই কি ভেবেছিস তোর মতো নাচনেওয়ালি মেয়েকে আমি ভালোবাসবো? এই রিচার্ড কায়নাত। আমার মম নাচনেওয়ালি না। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। অতঃপর আরো শক্ত করে চুলের মুঠে ধরল। একে একে শব্দ করে চিপিয়ে চিপিয়ে বলল, চর মেরেছিলে আমাকে সবার সামনে, মনে আছে? নিয়ে নিলাম প্রতিশোধ। এবার বুঝলি রিচার্ড কায়নাতের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হয়। এলিজাবেথের কণ্ঠে প্রাণ নেই। তাই বেছে দিলেন আমায়? হ্যাঁ, দিয়েছি, তাও চওড়া দামে। তাহলে কি ছিল কালকের মুহূর্তগুলো? সবকিছু কি তবে মিথ্যা ছিল? ওই ছবিগুলোতে আপনার চোখের ভাষায় স্পষ্ট বলে দিচ্ছিল আপনি আমাকে ভালোবাসেন। সব নাটক। হ্যাঁ, পুরোটাই ছলনা, প্রতারণা। Is there a private conversation going on here? So, Mr. Kainat, my suspicion was correct. মার্কো রিচার্ডের খুব নিকটে দাঁড়িয়ে সন্দেহভাজন কণ্ঠে আওড়ালো। বিদঘুটে হাসি দিল রিচার্ড। Marco, are you joking with me? You are doubting me over a prostitute girl. Can't you see the smart and elegant girl standing in front of you? Lara is perfect for me. মাথা নিয়ে ফেলল লারা। তার আজ এসব কিছুই ভালো লাগছে না। শরীরে বিষের মতো বিচ্ছে এলিজাবেথের বুকে রিচার্ডের প্রতিটা কথা। নরকের যন্ত্রণার আহাজারিময় শূন্য বুকে দ্বিধাহীনভাবে চেয়ে আছে রিচার্ডের দিকে। অভিব্যক্ততে খানিকটা আভা দিচ্ছে ভেতরের তোলপাড়। মার্কোর কণ্ঠে আরো গম্ভীর হলো, So, why is it taking so long? Is Richard Kainat showing you kindness for our Mr. Market Girl? Fuck off, Marco. রিচার্ডের সাথে দুর্বল শব্দটা যায় না। রিচার্ড বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল। চোখে তার হিংস্র আগুনের ঝলক। এলিজাবেথের চুল মুঠো করে টেনে তুলে সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, Who wants to spend time with her? সমগ্র বাংকার নীরবতায় ছেয়ে গেল। এতক্ষণে গিয়ে মার্কো ঠোঁটে সন্তুষ্টজনক হাসি ফুটে উঠল। মার্কো ঠোঁটে বিকৃত হাসি নিয়ে এগিয়ে আসতে চাইল। রিচার্ডের হাত তুলে থামিয়ে দিল। কণ্ঠ কঠিন, চেহারায় পাথরের ছাপ। নো মার্কো, দাসীর সাথে দাসী যায়, মনিব নয়। মার্কোর মুখ কালো হয়ে গেল। অপমান হজম করতে হলেও সে আর কিছু বলল না। রিচার্ড আবারও চিৎকার করল। কে থাকতে চায়? একজন গার্ড নিজেকে আর সামলাতে না পেরে সাহস করে হাত তুলল। রিচার্ড কোনো কথা না বলে গার্ডটার কলার চেপে ধরে লারার দিকে ইঙ্গিত করে চিৎকার করল, লারা শুকনো গলায় ঢোক গিলে মাথা নুয়ে চলে গেল উপরে। বাংকারের ভেতরও 4টি কক্ষ রয়েছে। রিচার্ড এলিজাবেথের চুলের মুঠি ধরে এবং গার্ডের কলার টেনে একটি অন্ধকার ঘরের দিকে এগোলো। নেশোর শক্ত হৃদয়েও কেঁপে উঠল নিষ্ঠুর দৃশ্য দেখে। পাশ ফিরে লুকাসকে কোথাও দেখতে না পেয়ে সে আরও হতবিহ্বল। অবশেষে রুমে ঢুকে রিচার্ড ওদের ছেড়ে দিল। এলিজাবেথ কাঁপা কাঁপা শরীরে রিচার্ডের দিকে ঘুরে দাঁড়ালো। ওর ভেতর থেকে ভাঙা শব্দ ভেসে আসছে। চোখে মিশেছিল অবিশ্বাস আর ভাঙা আশা। কণ্ঠে সেই একই হতাশা। আমার এত বড় সর্বনাশ করার কথা কিভাবে ভাবছেন? রিচার্ড কোনো জবাব দিল না, বরং চোখের ইশারায় গার্ডটিকে নির্দেশ দিল। You have 2 hours. এলিজাবেথের ভেতরে এবার বিস্ফোরণ হলো। তেড়ে গিয়ে রিচার্ডের কলার ধরে চিৎকার করে উঠল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি আপনার...
কথাটা শেষ হবার আগে রিচার্ড ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিচার্ডের চোখে আজ কোনো সংশয় বা মায়া লেশমাত্র ছিল না। এলিজাবেথ ধাক্কা খেয়ে মাটিতে পড়ে চেয়ে রইল দরজার দিকে, যা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। পেছন থেকে একটি হাত এগিয়ে আসছে ওর কাঁধ স্পর্শ করতে। দম বন্ধ করার শূন্যতায় ঢুকে গেল কক্ষে। দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল আর রিচার্ড চলে গেল। দরজা একবার মিশে যাওয়া পর্যন্ত এলিজাবেথ চেয়েছিল এক বুক আশা নিয়ে রিচার্ড আসবে, ওকে বাঁচাবে, কিচ্ছু হতে দিবে না। তবে তেমন কিছুই হলো না। সমাপ্তি হলো এক অমর কাব্যহীন নাটকের, এক নির্জনতা যা কেবল কান্নার ভাষায় লেখা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। আকাশে নরম রোদ ছিল আজ, ক্ষীণ আশ্বাসের মতো। তবে আর আয়ে ছিল ক্ষণিকের সন্ধ্যার অমগ্রাসে তা বিলীন হয়ে গেছে কিছু পল আগে। এখন আকাশ জুড়ে নিস্তব্ধ এক রাজত্ব নির্ভর। নীলের গভীরে জ্বলে উঠেছে অসংখ্য নিঃসঙ্গ তারা। আবহাওয়ার অপ্রত্যাশিত বৈরিতায় তাকবীরকে গাড়ি নিয়ে বান্দরবন ছাড়তে হয়েছে। রাতের আধারে ডুবে থাকা পথ পেরিয়ে আসার পুরোটা সময় এলিজাবেথ একটি শব্দ উচ্চারণ করেনি। দিনভর কোনো অনুভূতির রেখা খেলে যায়নি ওর ক্ষতবিক্ষত অবয়বে, মুখেও তোলেনি কিছু সারাদিনে। তাকবীরও কোনো কিছু জিজ্ঞাসার ভার চাপায়নি ওর উপর। কাল সচক্ষে এলিজাবেথের মাঝে দেখা রিচার্ডের জন্য উৎকণ্ঠাকে ভঙ্গুর করে দিয়েছে, তাই তো চুপচাপ নিস্তব্ধতার ভার ভাগ করে নিয়েছে এলিজাবেথের মতোই। একটি নীরব বোঝাপড়া, শব্দের অতীতে ক্লান্তি ভরা। তবে যখন গাড়ি ঢোকে দেওয়ান মঞ্জিলের পথ ধরে, তখনই হঠাৎ করে এলিজাবেথ জড়সড় কণ্ঠে গাড়ি থামাতে বলে। 3 দিন পর ওর রাশিয়ার ফ্লাইট। এই স্বল্প সময়টা চাচার সাথে কাটাতে চায়। এলিজাবেথ ছিল অনড়। তাকবীরের অনুরোধের সামনে একটু নতি স্বীকার করে না। ওর নির্লিপ্ত চোখের পেছনে লুকোনো থাকে এক সমুদ্র তিক্ততা। নিজেকে যেন আড়াল করতে চাইছিল সবকিছু থেকে। তবু তাকবীরের একান্ত অনুরোধে অবিন্যস্ত কণ্ঠে একটুখানি কোমলতার ঝলক পেয়ে শেষবারের মতো একটি রাত দেওয়ান মঞ্জিলে থাকার জন্য রাজি হয় এলিজাবেথ। তাছাড়া পর জিনিসপত্র তো সেখানেই আছে, সেগুলোও নিতে হবে। জীবনে যত টানাপোড়েন আসুক না কেন, এই মানুষটাকে এলিজাবেথ কখনো তুচ্ছ করতে পারবে না। এই নিঃস্বার্থ শক্তিমান মানুষটা ছিল আলোর দিশারি, শান্তির পূজারে। ওর ভেজা চোখ উজ্জ্বল আলো দিয়ে ম্লান করিয়েছে এই মানুষ। গাড়ি থামলো দেওয়ান মঞ্জিলের নির্জন প্রাঙ্গণে। অন্দরমহলে পা রাখতেই তাকবীরের বুকের ভেতর শূন্যতার হাহাকার উঠল। চারপাশের নিস্তব্ধতায় আরো ভারী হয়ে করে দিল ওর ভেতর খাঁকা শূন্যতা। এই বিশাল নীরব মহলটি আজ আরো শূন্য, আরো ফাঁকা। মানুষটা যতই নিষ্ঠুর হৃদয় হোক না কেন, সে ছিল তার বাবা। রাজু আর দেওয়ানের প্রতি ছিল তাকবীরের এক অমোঘ ঘৃণা, গাঢ় জমাট, বছরের পর বছর ধরে জমে থাকা কালো কুয়াশার মতো। তবু এই শূন্যতার মুখোমুখি হয়ে বুকের ভিতর অদ্ভুত এক জ্বালা জেগে উঠেছে। ঘৃণা আর শূন্যতার জটিল সমীকরণে পড়তে পড়তে তাকবীর অনুধাবন করতে পারে, মানুষটা যত খারাপই হোক তবুও সে ছিল তার বাবা। আর সেই শূন্য স্থান কোনো ঘৃণায় ভরানো যায় না। আজ থেকে সে একদম এতিম, বটবৃক্ষ শূন্য। এলিজাবেথ নৈশব্দের ভার বয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। পেছন থেকে নিচু ভাঙা গলায় ডাকলো তাকবীর। এলোকেশি। পায়ের থামা শব্দে ঘুরে দাঁড়ালো এলিজাবেথ। চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু শীতল শূন্যতা। তাকবীরের গলা শুকিয়ে এলো, শক্ত করে ঢোক গেল। সে জানে বলা উচিত নয়, এই দুর্বল স্বীকারোক্তি তার অহংবোধে ফাটল ধরাবে। তবু মন, সে অবাধ্য মন, কোনো নিয়ম মানল না। আর ইউ ফলিং ইন লাভ? এলিজাবেথের শরীর টান টান হয়ে ওঠে। কথাটা যেন গিয়ে শির দাঁড়ায় ঠেকেছে। চোখে জ্বলে উঠেছে এক ঝলক অস্বীকারের আগুন। কাটকাট কণ্ঠে বলল, না, ঘৃণা করি আমি তাকে। সেই মানুষটা মরে গেলেও যেন তার মৃত্যু সংবাদ আমার কান পর্যন্ত না পৌঁছায়। কথাটা ছুড়ে দিয়ে মুহূর্তে সিঁড়ি বেয়ে উপরে দৌড়ে গেল এলিজাবেথ। পেছনে রয়ে গেল তাকবীর একটি নীরব প্রস্তচিহ্ন হয়ে। কিছুক্ষণই পর খট করে দরজা বন্ধ হওয়ার তীব্র এক শব্দ শূন্যতায় প্রতিধ্বনিত হলো। তাকবীর ধীর পায়ে উপরে গেল। ওর পায়ের গতিতে যেন আজ ঝং ধরেছে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। বেদনার নীরবতায় চারিপাশ, শুধু ভেতর থেকে ভেসে আসছে করুণ দীর্ঘশ্বাস আর বুক ভাঙা হাহাকার। নাকটানা আর ঘন নিঃশ্বাসের মাঝে হঠাৎ ছিটকে আসে কিছু ভারী শব্দ ভেতর থেকে। তাকে ভালোবেসে আমি ছটফট করতে করতে মরে যাই, তবু আমার মুখ থেকে ভালোবাসার শব্দটি বের হোক না। একটু বেশি ভারী ছিল বোধহয় তাকবীরের জন্য। হাতটা আপনা আপনি গিয়ে ঠাঁই নিল বুকে। এখানে এখন চেপে না ধরলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। বক্ষপিঞ্জরে বন্দি দুর্দমনীয় হৃদযন্ত্র অদৃশ্য অগ্নিঘটকের সাথে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সমগ্র দেহে প্রচণ্ড কম্পন প্রতিধ্বনিত হচ্ছে, যেন শিরায় শিরায় প্রলয়ের শিখর। হঠাৎ করে হেসে ফেলল তাকবীর দরজায় পিঠ ঠেকিয়ে। তবে শরীর দাঁড়িয়ে থাকতে সায় দিল না বেশিক্ষণ। দরজার সাথে পিঠ ঘেঁষে শরীরটা পড়ল মেঝেতে। তোমার অন্য পথে প্রতিটি পথ চিহ্নে প্রতিধ্বনিত হয় আমার স্বপ্ন ভাঙার করুণ কঙ্কাল স্বর এলোকেশি। দারুণ হাসল তাকবীর।
ওর কৃষ্ণ গহ্বরে আধার থাকলেও কথা বলার সময় চোখ দুটো জলজল করছিল। কান্নায় ভেসে যাওয়া পুরুষের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কাঁদল না তাকবীর। বুকে হাত চেপে ওভাবেই বসে রইল কিছুক্ষণ। ধস্তাধস্তিতে জিনিস পড়ে যাওয়ার মতো শব্দ ভেসে আসছে হৃদয়ের গহ্বর থেকে। এলিজাবেথ বোধহয় কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভেতর থেকে আর কোনো শব্দ আসছে না। তাকবীর আবারও চাপা হাসল। এই দুর্বিষহ ক্ষণেও তাকবীরের অন্তঃস্থলে জেগে উঠল অগ্নিগর্ভ কবিতার শিরা উত্তাপ। শৈশব থেকেই সুরের ধারাবাহিকতায় গলিত ষড়যন্ত্রের সাথে সাথে কঠিন শব্দের নির্মাণ শিল্প ছিল তার দুর্দান্ত দক্ষতা। হৃদয়ের গভীরতম গহ্বরে সঞ্চিত ব্যথা রূপ নিল অমোঘ ছন্দে। একটি কবিতা যা রচিত হলো রক্তাক্ত নীরবতার অভ্যন্তরে, যেখানে প্রতিটি শব্দ শিলালিপির মতো স্থির ও শীতল। আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে ভালোবাসতে। কতই না সুন্দর হতো আমাদের গল্পটা। তবে কেন এতটা টানাপোড়েন? কেন এই দূরত্বের বেড়াচাল? কেন তুমি এলোমেলো পথের যাত্রী হলে? কেন এলোকেশী মুক্ত হলো অন্যতে? আমার পৃথিবীটা জানতে চেয়েছিলাম তোমায় ঘিরে, কিন্তু তুমি তো হারিয়ে গেলে অন্য কোথাও। এই গল্প হয়তো অসম্পূর্ণই থেকে যাবে, তবু হৃদয়ে থেকে যাবে তোমার স্মৃতি। কখনো যদি ফিরে আসো, আমার ভালোবাসা তখনও তোমার অপেক্ষায় থাকবে প্রিয়। উঠে দাঁড়ালো তাকবীর। পায়ে ক্লান্তি ভর করেছে। খুব সময় লাগলো গোটা কয়েক সিঁড়ি পেরিয়ে নামতে। দেওয়ান মঞ্জিলে আজ সেই মিষ্টি শ্বাস প্রশ্বাসের আনাগোনা নেই। চারদিকে শুধু শূন্যতার ভার। উপরে কোণার পর থেকে ঘর থেকে ভেসে আসছে না বীর বীর বীর, ওষুধ খেয়েছো তুমি? বীর, খেতে আসো বলে ডাকা সেই গম্ভীর স্বরটা। এলোমেলো পা ফেলে দেওয়ান মঞ্জিলের প্রাঙ্গণ ছেড়ে বের হলো। একটু খোলা জায়গার প্রয়োজন ভেতরের বাড়ির নিঃশ্বাসগুলোকে মুক্ত করতে। কিছু দূর যেতেই অপ্রত্যাশিতভাবে দেখা হয় তাকোয়ার সাথে। জিপ থেকে নেমে তাকবীরের সামনে এসে দাঁড়ালো তাকোয়া। বাহ, আমার জিপের তেল খরচ হলো না, পথেই দেখা হয়ে গেল। ক্লান্তির ভার তাকবীরের কণ্ঠ। আপনি হেরে গেলেন নাকি হার মেনে নিলেন? তাকবীর কিঞ্চিত অবাক হলো তাকোয়ার কথায়। পরক্ষণে গভীরতা বুঝতে পেরে গম্ভীর গলায় প্রশ্ন করল, আপনি কি মিন করছেন? আলতো হেসে সোনালি চুলগুলো তালুতে চূড়ো করে বাঁধল তাকোয়া। হাতের চাবি ঘোরাতে ঘোরাতে একদম তাকবীরের সামনে এসে দাঁড়িয়ে গাঢ় স্বরে বলে, আপনি নিজেও জানেন না আপনার সমস্ত নাড়িভুড়ি বের করার জন্য আমার ঠিক কত রাত তন্দ্রাহীন থাকতে হয়েছে। তো উপসংহারে কি উঠে গেল? আপনার মৃত্যু। তাকোয়ার কড়া গলার কথা একটু বিচলিত করল না তাকবীরকে। উল্টো ঘাবড়ানোর পরিবর্তে ফিক করে হেসে দিল। শক্ত হলো তাকোয়ার গলার স্বর। আপনার মৃত্যু অনিবার্য মিনিস্টার সাহেব। তাকবীর ফাঁপা দৃষ্টিতে শূন্যে তাকালো। গোল ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো বুক চিড়ে আসা অন্তর্হিত কান্না। এক চিলতে হাসলো, তবে চোখে তার কোনো ঝলক নেই। মানুষের মন মরে গেলে শরীরের কথা আর ভাবে না। তাকবীরের শূন্য দৃষ্টির ফ্যাকাশে উচ্চারণে ধ্বনিত শব্দগুলো যেন মুচড়ে যাওয়া এক অনুভূতির মতো বুকের মাঝখান দিয়ে বয়ে গেল তাকওয়ার। আপন মনে কণ্ঠের কাঠিন্যতা গলে মোম হয়ে গেল। অন্যের আকাশে স্বৈরাচারী রাজত্ব বেশি স্থায়ী হয় না মিনিস্টার সাহেব। আমি তো বোকা মানুষ। পরের চাঁদ, পরের আকাশ আমি পাহারা দিই, কারণ আমি তো সেই চাঁদের মালিক নয়। হাসতে হাসতেই বলে দিল তাকবীর। ওদিকে চোখের তারা ফ্যাকাশে যেন আলো নিভে গেছে ভেতরে। মুখটা পাথরের মতো কোনো অনুভূতির ছায়া নেই। হঠাৎ করে ঠোঁট শক্ত করে চেপে ধরে তাকবীর। মুহূর্তের মধ্যেই রক্তিম বর্ণ ধারণ করে ওর কৃষ্ণ গহ্বর। গর্জন মিশ্রিত রুক্ষ কণ্ঠে চেঁচিয়ে উঠল, সূর্যের আলোয় পারে চাঁদের প্রতিটি রশ্মি মুছে দিতে। আমি সূর্য, আলোর মুক্তা সত্যি। ওকে অন্ধকার থেকে তুলে এনে আমি আলোকিত করেছি। আমার আলোয় যে জীবনে আমি প্রবাহিত, সেখানে অন্য কারোর ছায়া ঢুকতে দেব না। আমি যদি শাসন করি, তাহলে তাতে অন্য কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। হকচকিয়ে যায় তাকওয়া তাকবীরের গর্জন মুখর চিৎকারে। অবাক করে দিয়ে নিমেষেই তাকবীরের কণ্ঠ খাদে নেমে এলো। কান্না চাপা ভাঙা গলায় আওড়ালো, জানেন, ও না ব্যাকরণের কঠিন বাগধারা বুঝে ফেলে, কিন্তু আমার সহজলভ্য তৃষ্ণার্ত চোখের ভাষা কেন যে ওর হৃদয়ে পৌঁছায় না। কথাগুলো বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল তাকওয়ার। অদেখা কষ্ট অনুভব করতে পেরে ওর বুকটাও হঠাৎই ভারী হয়ে ওঠে। সে তো নিজে অনুভব করছে এই তিক্ত অনুভূতি গুচ্ছগুলো। অন্যদিকে ঘুরে ঘন ঘন ফোঁস নিঃশ্বাস ফেলে নিজেকে দৃঢ় করলো তাকওয়া। নিজেকে স্বাভাবিক করে ঘুরে তাকবীরের নির্ভর মুখ প্রাণহীন অভিব্যক্তিতে তাকাতেই চমকে উঠল। এই কান্না করছেন আপনি? অদ্ভুত, ছেলেরাও কান্না করে। স্টপ।
তাকবীর ছটফটে অন্যদিকে ঘুরে গেল যাতে করে আলগোছে লোকাতে পারে কষ্টের পাহাড়। অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়েছিল নীরবে বহন করা ভার। ভারী শ্বাসের ফাঁকে টুকরো টুকরো কথার মাঝে লুকিয়েছিল অব্যক্ত সব যন্ত্রণা। চাঁদনি রাতের নিস্তব্ধতায় বিশাল এক গাছের ছায়াতলে নিচে দাঁড়িয়ে দুটি ভগ্ন হৃদয়। পৃথক গল্প, তবুও সংলাপের সুর একই, বিরহ। তারা আপ্রাণ চেষ্টা করছে ভেতরের আকাশ ভর্তি যন্ত্রণা লুকাতে, কিন্তু হৃদয়ের ক্ষত কি সহজে আড়াল করা যায়? তাকে এমনই ভালোবাসা চেয়েছিল, কিন্তু চায়নি ভালোবাসতে সেই মানুষটিকে যে অন্য কারোর হৃদয়ে বন্দী। তবুও তাকে পারেনি নিজেকে আটকাতে, কারণ ভালোবাসা তার কোনো যুক্তির ধার ধারে না। ছোট্ট একটা জীবন, আপনি কিন্তু আমার হলেও পারতেন মিনিস্টার সাহেব। ভুরু কুচকে তাকওয়ার দিকে তাকালো তাকবীর। ললাটে ভাঁজ, চোখে অনুচ্চারিত হিসাব নিকাশের ছায়া, গলায় গম্ভীরতা ঝরে পড়ল। মিস তাকওয়া, আমি আপনার চোখের ভাষা বুঝি। উপদেশ হিসাবে বললেও সময় নষ্ট করবেন না, কারণ আমি তার নেশা নামক বিষাক্ত এক মহামরিতে আক্রান্ত। তাকওয়া কঠিন এক ঢোক গেলল। চাঁদনি রাতের নিস্তব্ধতায় প্রিয় মুখের উপস্থিতিতে তাকওয়া ভেঙে চুরমার। হৃদয়ের গভীরে দাউ দাউ করে চলছে অনুভূতির দাবানল, বিস্ফোরিত হতে উন্মুখ। বুকের গহীন থেকে উঠে আসছে অব্যক্ত কথাদের নিঃশ্বাস, জীবন মৃত্যুর মাঝের এক চিৎকার যা চাপা রাখা যায় না। আমি যে আপনি নামক বিষাক্ত রোগে আক্রান্ত হয়েছি সেটা। তাকবীরের নাকের পাটা টান টান, বিরক্তি স্পষ্ট। ও সুগভীর নিকশ কালো চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। তিক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। এই পর্যন্ত আপনার সাথে আমার কতবার দেখা হয়েছে? তাকওয়া নির্বিঘ্নে জবাব দেয়। অফিসিয়ালি একবার, আনঅফিসিয়ালি? আজই প্রথম। হ্যাঁ, আর এটাই শেষ। কথার খোঁচা হাওয়ার ধারালো ছুরির মতো গিয়ে বিঁধল ভেতরটায়। জড়িয়ে যাওয়া স্বরে তাকওয়া বলে, কেন? এই আনহেলদি অবসেশন থেকে বের হন প্লিজ। আপনি কি সময়ের পাল্লা মেপে এত জলদি মুভ অন করতে বলছেন? হ্যাঁ, ক্ষণিকের মোহ বলতে ক্ষণিক যথেষ্ট। তাকওয়া চোখে ক্ষীণ হাসি, তবে গলার স্বরে কাঁপন লুকোতে পারল না। আপনার সাথে আমার সাক্ষাৎ হয়তো 2টি নির্দিষ্ট সময়ের বাঁধনে বেঁধে রাখা, কিন্তু আপনার শ্যামবর্ণ কৃষ্ণ গহ্বরে আমার চোখের প্রতিফলিত হয়েছে অজস্রবার। আপনার নাম আমার মস্তিষ্কে তোলপাড় তুলেছে বারবার। মোহ বলেই কি এত কিছু? তাকবীরের ঠোঁট শক্ত হয়ে ওঠে। আইনের লোকেদের মস্তিষ্কে পাপীদের চিন্তা শোভা পায় না মিস তাকওয়া। হ্যাঁ, তাই তো প্রকাশ্যে আনিনি সেই আনহেলদি অবসেশন। আমার কাছে সবার কাছে আমার সততা, সেটা আমি খেয়াতে পারি না, দম বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে ওস্তাদের মার শেষ রাতে সারা জীবন চোর ধরতে ধরতে আজ নিজেই ধরা পড়ে গেলাম। এক মুহূর্তের নীরবতা, তারপর তাকওয়া ফিসফিস করে বলল, অনুভূতি চেপে রাখা যায়, কিন্তু চোখ থেকে আড়াল করা যায় না। ঠিক প্রকাশ্য বেরিয়ে আসে, তাই না? তাকবীর কাটকাট কণ্ঠে প্রত্যুত্তর করল, ভুল জায়গায় অনুভূতি সঞ্চারণ মানে অনুভূতিকে তুচ্ছ করা। তাহলে আপনি যা করছেন সেটা কি? থমকে যায় তাকবীর, কোনো উত্তর নেই। তাকওয়া হেসে ফেলল, একটা ক্লান্ত তিক্ত হাসি। একটা উপদেশ দিই, আজই ছিঁড়ে ফেলুন সেই সব বইয়ের পাতা যেখানে লেখা আছে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি তো আপনার সবটা দিয়েই চেষ্টা করেছিলেন। আবারও থমকে যায় তাকবীর। আসলেই তো, সে তো তার সমস্তটা উজাড় করে দিয়েছে, আত্মার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেছে। তবুও কেন এই শূন্যতা? কেন এই লোকেশির চোখে জল করে অন্য কারোর জন্য কাতরতা? প্রশ্নের বিষাক্ততা ছায় ডুবে যায় তাকবীর। মস্তিষ্ক অস্থির, হৃদয় উন্মাদ, সবকিছু তোলপাড়। ভেতরে এক নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে, ধ্বংসের জন্য উন্মুখ। মাথার চুল টেনে ধরে নিচে বসে পড়ল তাকবীর। অস্থির গঙ্গানির শব্দ বের হচ্ছে মুখ থেকে। তাকওয়া ছুটে আসে। আমি তো আগেই জানতাম তুমি আমার হবে না, তবুও কেন ভালোবেসে ফেললাম? কি এমন ছিল তোমার মধ্যে যা উপেক্ষা করতে পারিনি? জেনে বুঝি কি মানুষ নিজের সর্বনাশ বেছে নেই, নাকি ভালোবাসা আসলেই বুদ্ধির বাইরে কোনো অভিশাপ? হ্যালুসিনেশন ভেসে যেতে থাকে তাকবীর। চোখের সামনে স্পষ্ট দাঁড়িয়ে এলিজাবেথ সেদিনের সেই মেয়েটা। এক লাফে গাছ থেকে পড়ল,
পাপড়ি জোড়া তীর করে কাঁপছে। আবার ক্ষণিকের মধ্যে পতঙ্কিত চোখ ডুবে গেল হাসির ঝর্ণায়। অষ্টপুটে ঝলমল করছে সরল চঞ্চল হাসি। সেই দুরন্ত মেয়েটাকে এখন আর দেখা যায় না, গম্ভীর হয়ে গেছে, সারাক্ষণই অন্ধকার রাজ্যে ডুবে থাকে। তবে তাকবীরের কল্পনায় সে প্রায়শই ফিরে আসে, আর তখন তাকবীর প্রতিবারই ছুটে যায়, ছুটে গিয়ে জাপটে ধরে তাকে, এমনভাবে মিশিয়ে নেয় বুকের গভীরে যেন আর কোথাও পালানোর সুযোগ না থাকে। আর তারপর এইভাবেই বুকের ভেতর নিয়ে ঘুমিয়ে পড়ে, রাত পেরায় নিশ্চিন্তে। সেসব রাতগুলোতে তাকবীরের আর এলিজাবেথের রুমের দরজায় পিঠ ঠেকিয়ে ভয়ে থাকতে হয় না, কারণ তার এলোকেশি তখন তার বুকের সাথে লেপ্টে থাকে, একটু মমতা খুঁজে নেওয়া মাহারা বেড়াল ছানার মতো। এলিজাবেথ হাসছে, খিলখিলিয়ে হাসছে, দুহাত মেলে তাকবীরকে ডাকছে। বুকের ভেতর উতলে ওঠে আনন্দের ঢেউ। সে উচ্ছ্বাসে তাকবীর সুর তোলে, গান গাইতে গাইতে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। কখনো যদি জড়িয়ে ধরে বলো ভালোবাসো, আমি তখনই, হ্যাঁ তখনই তোমার নামে লেখা চিঠিটা পড়ে তোমাকে শোনাবো। এক কদম শক্ত করে জড়িয়ে ধরে শূন্য বুকটা ভরিয়ে নেয় তাকবীর। হতবাক চুপচাপ শুয়ে পড়ল রাস্তায়। এক হাত রাস্তায় বেছানো, যেখানে কল্পনা এলিজাবেথ মাথা রেখে শুয়ে আছে, আর এক হাতে শক্ত করে ধরে রাখলো এলিজাবেথের তুলতুলে শরীর, যেন হারিয়ে না যায়। কিছু মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ে তাকবীর। তাকুয়া চোখ থেকে বেগরে অশ্রু ঝরছে। উঠে গিয়ে বসলো তাকবীরের পাশে। বুক ভারী হয়ে গেছে নিজের চোখের সামনে সবটা দেখে। আলতো করে হাত ছোঁয়ায় কুকড়ে থাকা চুলগুলোতে। কাঁপছে তাকুয়ার শক্ত কণ্ঠস্বর। মানুষ হিসেবে আপনি পাপী হলেও এই ভুবনের খাঁটি প্রেমিক পুরুষ আপনি। যদি ভালোবাসা নামক কোনো আদালত থাকতো, তাহলে আমি সেই আদালতের কাঠগড়ায় দাঁড়াতাম, গা থেকে আইনের পোশাক খুলে হতাম আপনার ভালোবাসার ক্ষতবিক্ষত রাজসাক্ষী। আগুনের লেলিহান শিখা চারদিকে জ্বলিয়ে পুড়িয়ে ছড়িয়ে পড়ছে। এজন্য ধ্বংসের নরকদ্বার খুলে গেছে। বিষাক্ত ধোঁয়ার গন্ধে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। রক্তের তীব্র লৌহ ঘ্রাণে দম বন্ধ হয়ে আসছে। বাতাস কাঁপছে মৃত্যুর ক্রন্দনে। মাটি জুড়ে ছড়িয়ে আছে ছিন্ন বিচ্ছিন্ন দেহের নৃশংস অবশিষ্টাংশ। দাও দাও করে চলতে থাকা ফার্ম হাউসের ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এলো এক মানবাকৃতির নরখাদক। চোখ জোড়া জ্বলে উঠেছে পিশাচের তীব্র পিপাসায়। মুখমণ্ডল রক্তের স্রোতে লেপ্টে আছে। তাজা প্রাণের উষ্ণতা এখনো মেখে আছে তার চামড়ায়। পৈশাচিক উল্লাসে ভারী পায়ের ছাপ ফেলে এগিয়ে যাচ্ছে সে। প্রতিটি পদক্ষেপের সাথে শরীর থেকে টপ টপ করে চুয়ে পড়ছে ঘন লাল রক্ত, নির্মমতার অবশিষ্ট সাক্ষী হয়ে। রিচার্ডের শক্ত মুঠিতে দুলছে এক বিকৃত বিকলাঙ্গ মাথার খুলি, যেখান থেকে এখনো ফোঁটা ফোঁটা রক্ত চুয়ে পড়ছে। মাটিতে আঁকড়ে বিকৃত লাল দাগ। মৃত্যুর পরেও শান্তি মেলেনি মার্কর। তার মুখ যেন নরকের নকশা। নেই নাক, চোখের খোরল দুটি শূন্য, ঠোঁট ছুঁড়ে ফেলা, দাঁতের অস্তিত্ব মুছে গেছে নির্মমতার ধারালো আঘাতে। এমনকি পুড়ে যাওয়া চোখের পাপড়ি ছাইও পড়ে আছে গলে যাওয়া চামড়ার ভেতর। রিচার্ডের নিষ্ঠুর হাতেও শেষ হয়নি সেই যন্ত্রণা। খণ্ড বিখণ্ড সেই খুলিটাকে বয়ে নিয়ে চলেছে। মৃত্যু মুক্তি নয়, কেবল অমর লাঞ্ছনার এক অবিনাশী চিহ্ন তৈরি করে। চারপাশে বিধ্বস্ত নিস্তব্ধতায় ভাঙন ঘটায় একের পর এক আগুনে দগ্ধ কাঠে ভেঙে পড়ার গর্জন শোনা যাচ্ছে বজ্রপাতের মতো। গাড়ির কাছে পৌঁছাতেই ফার্ম হাউসটি গুমড়ে ধসে পড়ল। আগুনের লেলিহান শিখা গিলে নিল সবকিছু। রিচার্ড শেষবারের মতো তাকালো মার্কর বিকৃত খুলির দিকে। তারপর ঠান্ডা উদাসীনতায় ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের গভীর অরণ্য প্রাণীদের জন্য রাতের রক্তমাখা আহার হিসেবে দান করে। তখন রিচার্ডের ইঙ্গিত অনুযায়ী লাড়া নিঃশব্দে ঢুকেছিল মার্কোর ঘরে। ঠান্ডা কৌশলে ছলনা আর প্রলোভনের জালে জড়িয়ে ফেলেছিল মার্কোকে, যেমন শিকারের আগে হিংস্রতার নেশায় তীক্ষ্ণ করে রাখা হয় ছুরি। প্রতিরোধের সামান্য সুযোগও দেয়নি, বাধা পড়ে গিয়েছিল মার্কো অসহায়ভাবে। এরপর শুরু হয় নৃশংসতার উল্লাস। 17 ঘন্টা ধরে রিচার্ড কোনো বিরতি নেয়নি। প্রতিটি আঘাত, প্রতিটি যন্ত্রণার রেখা ছিল এক একটা সই, যা লেখা হচ্ছিল মার্কোর শরীরে। অঙ্গ প্রত্যঙ্গের ওপর চলেছিল অবিরাম নির্যাতন। মাংসের প্রতিটি টুকরোতেই রিচার্ডের হিংস্র উল্লাসে ছাপ গেঁথে গিয়েছে। শেষ পর্যন্ত মৃত্যু ছিল না, কোনো মুক্তি, শুধু অবসান। গাড়ির ভেতর থেকে লোকাস এগিয়ে দিল পানির বোতল। রিচার্ড মুখ ধুয়ে নিল। রক্তের লাল ধারা মুছে যেতেই উন্মুক্ত হলো গালের সেই কালো দাগ, জীবিত বেঁচে থাকার আরেকটা দগদগে চিহ্ন। জঙ্গলের মাইন্ডটা সৌভাগ্যক্রমে নিষ্ক্রিয় ছিল, তাই মৃত্যুর ছোঁয়া গায়ে লাগলেও এই যাত্রায় রিচার্ড বেঁচে যায়। গাড়িতে উঠে বসতেই ন্যাশো ইগনিশন ঘোরালো। ইঞ্জিনের গর্জন মিলিয়ে গেল জঙ্গলের নিস্তব্ধতায়। ওদের মুখে আছে এক অদ্ভুত ফুরফুরে প্রশান্তি। গাড়ির ভেতর জটিল নীরবতা ভেঙে দেয় ন্যাশো। ফ্রন্ট মিররে রিচার্ডের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, ইউ আর সো স্ট্রং বস।
এক জানছেই একদম বাবা হয়ে যাচ্ছেন। রিচার্ড টিস্যু দিয়ে রক্তের শেষ চিহ্নগুলো মুছতে মুছতে ঠান্ডা দায়সারা গলায় জবাব দেয়। নেশোর ঠোঁট কামড়ে হাসে। পাশ থেকে লুকাস ফুরফুরে গলায় যোগ দেয়। বস এবার চলুন, বনভোজন শেষ, এবার পার্টি করা যাক। আফটার অল বাবা হতে যাচ্ছেন বলে কথা। রিচার্ড কোনো সাড়া না দিয়ে ট্যাপ তুলে নেয়। ঠান্ডা চোখে স্ক্রিনে চোখ রাখে। দেওয়ান মঞ্জিলের সিসিটিভি ফুটেজে এলিজাবেথ নিস্তব্ধতায় ঘুমিয়ে। এলিজাবেথের ঘুমান্ত মুখের প্রশান্তি যেন রিচার্ডের বুকে ছুরি চালায়। তপ্ত শ্বাস ফেলে সিটে গায়ে লিয়ে দিল রিচার্ড, কণ্ঠে বিষণ্ণতা। কি? রিচার্ডের ঠোঁটে বিদ্রুপ মাখা হাসি। নেশো কপাল কুচকায়। মানে? লুকাস ফিসফিস করে ওঠে। কিন্তু বস, সবই তো আপনি ম্যামকে বাঁচানোর জন্য করেছেন। রিচার্ড হঠাৎ উচ্চ হাসিতে ফেটে পড়ে। একটা খাকির মতো হাসি যেন মৃত্যুর আগে শেষ শ্বাসের মতো বেঁচে ওঠে। মলিন হয়ে যায় ন্যাশো আর লুকাসের মুখ। নীরবতার ফাঁকে লুকাস নিচু স্বরে জিজ্ঞাসা করে, এভাবে কতদিন বস? ম্যামকে নতুন ম্যানশনে কবে তুলছেন? যদি আসতে না চায় আবারও? আড়াআড়ি ভাবে একে অপরের দিকে তাকালো দুজন। অতঃপর একসাথে পেছন ঘুরল। পেছন ফিরতে চোকাচুকি হয়ে গেল রিচার্ডের সাথে। একসাথে হেসে দিল তিনজন। লারা বেগম মোবারক হও, কাজ হয়েছে, সম্পন্ন হয়েছে নিজেকে ভাঙা। জানতাম হবেই, লারা বলে কথা। কি করে জানলে? এটা তো টপ সিক্রেট। এটা কিভাবে বলি? পুলিশ মানুষ চোরের পিছনে লেগে থাকাই কাজ। তবে তুমি ঠিক আছো তো? সবাই কিন্তু জানে লারা খুব শক্ত। অফিসার, কোথায় তুই? বন্দর থেকে ফিরছি। খালি হাতে? বোন শূন্য থাকলেও তো শিকারীকে তো খালি হাতেই ফিরতে হবে। লেটস ক্যাটস আপ। তুমি ঢাকা ব্যাক করনি? না। ওকে, লোকেশন সেন্ড কর, আমি আসছি। কল কাট হয়ে গেল। নীরবতা আরো ঘনিয়ে এলো চারপাশে। রিচার্ডের ফার্ম হাউসে ফিরতে ফিরতে ভোরের মলিন আলো ফুটে উঠেছিল। ফিরে এসে দেরি না করে লারাকে জঙ্গল থেকে শহরে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু লারা যায়নি। শহরের দিকে পা না বাড়িয়ে সে একা গিয়ে বসেছে একটা পাহাড়ের চূড়ায়। চারপাশের বিশাল শূন্যতার ভেতর নিজের ভারী হয়ে আসা শরীর আর জীর্ণ মন নিয়ে থেমে আছে। পাহাড়ের নীরবতাই এখন ওর একমাত্র সঙ্গী। অন্যদিকে প্রেম যে আজও রিচার্ডের পেছনে লাগতে গিয়েছিল, অদম্য এক অভিপ্রায়। কিন্তু প্রতিবারের মতো এবারও বন্দর থেকে খালি হাতে ফিরল। বন্ধ করে কোনো শিপ পায়নি। লারার পাঠানো লোকেশন অনুযায়ী প্রেম ওর খুব কাছেই ছিল। পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না। পাহাড়ি ঠান্ডা বাতাসে ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল, তবুও পা থামেনি। প্রেমের উৎফুল্লতায় দূর থেকে চিৎকার করে উঠল, হেই লারা জানস, আই লাভ ইউ বলে হুড়মুড় করে গিয়ে দপাস করে বসে পড়ল লারার পাশে। লারা ফিরেও তাকালো না। নিস্পৃহ দৃষ্টিতে সামনের শূন্যতায় চোখ রাখা। ঝাঁঝের বিপরীতে ঠান্ডা কণ্ঠে বলল, ফ্রেন্ডশিপের প্রথম শর্ত ছিল কখনো ভালোবাসার কথা বলা যাবে না। আই অ্যাম ব্রেকিং আপ উইথ ইউ। প্রেম তড়িঘড়ি করে দুই আঙুল জোড়া গালে লাগিয়ে তওবা করার ভঙ্গিতে বলল, হেই কুল, আই এম সরি, প্লিজ প্রম মি। এই যে প্রমিস করছি, আর কখনো ভালোবাসার কথা বলবো না, প্রমিস, কখনোই না। লারা কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে প্রেমের কণ্ঠস্বর হঠাৎই নিচু হয়ে গেল। গভীর দৃষ্টিতে তাকালো লারার দিকে। ধীরে ধীরে বলল, আবার আগের দিন বলবো, মৃত্যুর আগের দিন বলে যাব শেষবারের মতো, লারা আমার হৃদয়রণী, প্রাণনয়ী, ভালোবাসি তোমায়। লারা ফেলল প্রেমের দিকে। চোখ দুটো অসম্ভব ফুলে রয়েছে, বেদনায় ভারী। গলাটা কেঁপে উঠল। আর ততদিন? প্রেম হাঁটুতে মাথা রেখে লারার দিকে তাকালো। ঠোঁটে একপালি হাসি খেলে গেল। অপেক্ষা করব। পুরোটা জীবন অপেক্ষায় পার করে দিবে? অপেক্ষা করতে ভয় লাগে না, কারণ এটা একাই করা যায়। ভয় তো এক হওয়ার, হারানোর ভয়। লারার ভেজা গলায় বিরক্তির সুর।